আজকে নিলয় আর ইমার বৌভাত, তার রিসেপশন পার্টির আয়োজন করেছে পাশের এক হোটেলে সোনালিকার ফুপা। সকাল সকাল সোনালিকা আর সাদিয়া ইমাকে নিয়ে বেরিয়ে গেছে পার্লারের উদ্দেশ্যে, আর বাড়ির বাকি সবাই অন্য কাজ করছে। এদিকে সোনালিকা আজকে হালকা গোলাপি রঙের একটা গাউন পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, চুলগুলো ছেড়ে দেয়া, দেখতে অপরূপ লাগছে। আর সাদিয়াও সোনালিকার মতো করে সেজেছে। তুই আমার মতো করে সেজেছিস কেন? তো কি হয়েছে, আমরা বোন একই তো সাজবো, তোর কোনো সমস্যা? যাই হোক, ইমার হয়েছে, আমি চলে যাব। তুই তাহলে যা, আমি ইমাকে নিয়ে আসবনি। ওকে ফাইন। সোনালিকা চলে গেল। তাকে খুব সুন্দর লাগছে। সাধারণত সে এভাবে সাজে না, কিন্তু আজকে ভেবেছিল রহমতকে নিজের দিকে আকর্ষণ করবে। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। সোনালিকা হোটেলে গিয়ে দেখে ওদের কাজিনরা গানের তালে তালে নাচছে, আর সব আত্মীয় স্বজনরা চলে এসেছে। নিলয় ভাইয়ার শ্বশুর বাড়ির লোকজন এসেছে, কিন্তু সোনালিকা কোথাও রহমতকে দেখতে পেল না। অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখে রহমত একটা কোনায় দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছে আর ফোনে স্ক্রল করছিল, কিন্তু সোনালিকা তো আজকে রহমতকে দেখে নিজেই টাসকে খেয়ে গেল। এই প্রথমবার সোনালিকা রহমতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সাদা শার্ট, তার উপর কালো কোট, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, চেহারা ভীষণ মায়াবী। কিন্তু এই চেহারা সোনালিকার আগে কখনো চোখে পড়েনি। হঠাৎই রহমত সোনালিকা দুজন চোখাচোখি করল। রহমত ও সোনালিকার দিকে 2 সেকেন্ড অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে আবার সেই মেয়েটার সাথে কথা বলতে লাগলো। এতে সোনালিকা নিজেকে একটু অপমানিত বোধ করলো, তাই সেদিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে সোনালিকা চলে গেল। কি হয়েছে মা, এমন লাগছে কেন? কিছু হয়নি। ওদের রেখেই চলে আসলি? ওদের হয়নি এখনো, ইমার হলে সাদিয়ার সাথে নিয়ে আসবে। দেখেছিস, তোর আব্বু আজকেও আসলো না। আরে আম্মু বাদ দাও তো, আব্বু তো বলেছে আজকে ফ্রি হলে চলে আসবে। তোর আব্বু ঠিক মতো খাচ্ছে তো? হ্যাঁ, হোটেল থেকে খেয়ে আসে। পুতুল বেগম চলে গেল, আর এদিকে সোনালিকা গিয়ে সাউন্ড বক্সের কাছে গিয়ে ওর কাজিনদের সাথে নাচের তাল মিলাচ্ছিল, আর চোখে রহমতকে দেখতে লাগলো। এই কাজিনদের মাঝে রহমতের বোন মানে নাইমা কলিও আছে। আর এদিকে তুমি কি কাউকে পছন্দ করো? I'm not interested in talking to anyone about my personal life. খুব অহংকার তোমার, তাই না? রহমত ভ্রু কুঁচকে তাকালো নিতুর দিকে। মানে? দেখো রহমত, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি, কারণ তোমার সাথে আমার সাথে কখনো সেভাবে দেখা হয়নি। এবার যেহেতু হলো তাই বলে দিলাম। তোমার অ্যাটিটিউড আমার প্রথম দিকে খারাপ লেগেছিল, বাট পরে এটাই আমার সবচেয়ে ভালো লাগে। কেন জানো? কারণ বেশিরভাগ ছেলেরাই ছেঁচড়া টাইপের হয়, তাদের একটা মেয়ে দিয়ে হয় না। সেদিক থেকে তুমি কারো দিকে তাকাও না, আর এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। রহমত ফোন পকেটে রেখে এবার পূর্ণ দৃষ্টিতে নিতুর দিকে তাকালো। Then? তারপর আর কি, আমি আমার মনের কথা তোমায় জানালাম, এখন তুমি কি করবে সেটা তুমি ভালো জানো। সোনালিকা এতক্ষণ আর চোখে শুধু দেখেই শান্তি পাচ্ছিল না, তার জানতে হবে এরা এত কথা কি বলছে, তাই একটু এগিয়ে গেল। কিন্তু রহমত উল্টো ঘুরে আছে, তাই বুঝতে পারে না। সোনালিকা এসে শুনতে পেল রহমত বলছে, সবারই একটা পছন্দ অপছন্দ আছে, তাই না? তুমি যেমন বললে আমি ছ্যাঁচড়া টাইপের না বলেই আমাকে বেশি ভালো লাগে, তেমন আমারও তো কিছু ইচ্ছা অনিচ্ছা আছে। আমার কেমন মেয়ে পছন্দ সেটা আমি নিজেও জানি না, তবে আমার দেখা মতে এখনও এমন কেউ আসেনি আমার লাইফে, আর তাই পছন্দও হয়নি, এমনকি তোমাকেও না। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। আমি বেসিক্যালি এত কথা বলি না অপরিচিত কারোর সাথে, কিন্তু তোমার সাথে বলা লাগলো, কারণ নেক্সট টাইম আর আমার আশেপাশে থাকবে না। ওকে? রহমত শান্ত গলায় নিতুকে বলেই উল্টো ঘুরে সোনালিকাকে দেখতে পায়। রহমত ভাবতেও পারেনি সোনালিকা এখানে আসবে। সোনালিকা নিজেও চমকে উঠেছে হঠাৎ রহমতের সাথে মুখোমুখি হওয়ায়।
ও ভেবেছিল আগেই চলে যাবে, কিন্তু তার হলো না। সোনালিকা এসব ভাবছিল, তখনই রহমত হাতের তুড়ি বাজিয়ে সোনালিকাকে সজাগ করে। হোয়াট রাবিশ। রহমত চলে গেল সেখান থেকে, আর সোনালিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রহমতের দিকে তাকিয়ে আছে। এই ছেলে, রহমত শুনেও যেন শুনল না, তাই সোনালিকা গিয়ে রহমতের সামনে দাঁড়ায়। সোনালিকার জন্য 2 কদম পিছিয়ে। আমি তোমার ভার্সিটি ভিসি, আর আমাকে এই ছেলে বলে ডাকছো? ও ভালোই তো বলেছি। আর আপনি আমাকে কি বলেন? রাবিশ। তুমি যেটা যোগ্য সেটাই বলেছি, এখন পথ ছাড়া। রহমত সোনালিকে পাশ কাটিয়ে চলে গেল। সোনালিকা আবারও অপমানিত হলো। মনে মনে ভাবছে, এবার একটা হ্যাস্ত না করলে হবেই না। নিজেকে কি ভাবো রহমত? হ্যাঁ, এই সোনালিকার থেকে পার পাওয়া এত সহজ না। সোনালিকা নিতুর দিকেও একবার তাকিয়ে চলে গেল। বিকেলের দিকে সব অনুষ্ঠানের নিয়ম শেষ। একে একে সব আত্মীয় স্বজনেরা চলে যাচ্ছে। ইমাকেও একটু পর নিয়ে যাবে, মানে ইমা আর নিলয় ইমাদের বাড়ি যাবে। অনেকে আবার আছেও সাথে, যেমন রহমত, নাইমা, আব্দুল্লাহ, কলি, ওরা কেউ যায়নি। এমন সময় রহমত হঠাৎ করেই সোনালিকার সামনে এসে দাঁড়ালো। সোনালিকা কিছুটা চমকে উঠল। তোমার সাথে আমার কিছু কথা আছে, ওই দিকটাই চলো। কি এমন বললেন স্যার? রহমত আর কিছু না বলে সোনালিকা টেনে আড়ালে নিয়ে গেল। সোনালিকা এতে কিছুটা রেগে গেছে বলে, হোয়াট আর ইউ ডুইং? জাস্ট শাট আপ। এটা কার আইডি? মানে কিছু জানো না তাই না? এসব দেওয়ার মানে কি? আমি এই আইডি চিনি নাকি? আমাকে কেন বলছেন? চেনো না? তাহলে তোতলাচ্ছ কেন? সেদিন সোনালিকার যে ফেক আইডি দিয়ে রহমতকে জ্বালাতে মেসেজ পাঠিয়েছিল, তারই ধরা খেয়ে গেল। কিন্তু এই লোক এসব করতে পারলো কিভাবে ধরলো? এটা তো সম্পূর্ণ ফেক, এর কোথাও কিছু দেখে বোঝা যাবে না এই আইডির মালিক সোনালিকা। কিন্তু সেদিন মেসেজ দেওয়ার পর একটা আননোন নাম্বার থেকে কল এসেছিল। একটা ছেলে বারবার জানতে চেয়েছিল সোনালিকা সম্পর্কে। সোনালিকা কে, তার নাম কি, বাড়ি কোথায়। সোনালিকা একটাও কথা বলেনি, কিন্তু তাকে মেজাজ দেখিয়েছিল অনেক। তাহলে কি ওই আননোন নাম্বারের সাথে রহমতের কোনো যোগাযোগ আছে? কে মিস সোনালিকা চৌধুরী? আমাকে কি তুমি এতটাই বোকা ভাবো? হ্যাঁ, আমি সামনের দিকে গিয়ে সোনালিকার দিকে একটু ঝুঁকে বললাম, কি যেন দিয়েছিলে? যখন তুমি আমার কাছাকাছি থাকো না, তখন তোমাকে স্মরণ করেই আমি পরম সুখ অনুভব করি প্রিয়তমা। আহা হা হা, কি মধুর ডাক! এমন করে আমাকে আগে কেউ ডাকেনি গো, সত্যি বলছি। তারপর কি লিখেছ? আচ্ছা ওয়েট, যখন তুমি আমার কাছাকাছি থাকো না, তখন তোমাকে স্মরণ করেই আমি পরম সুখ অনুভব করি প্রিয়তম। আহা হা হা, কি মধুর ডাক প্রিয়তম! এমন করে আমাকে আগে কেউ ডাকেনি গো, সত্যি বলছি। তারপর কি লিখেছ? আমার সময়গুলো তোমাকে ছাড়া সুখে কাটানো যায় না। আমার হৃদয়ের অনুভূতি এবং সুখের কল্পনার আশেপাশে রয়েছ কেবল তুমি। বাহ, কেউ আমাকে এত ভালোবাসে আমি তো জানতামই না। বা রহমত, তোর কি ভাগ্য রে! তোর অজান্তেই একজন তোর প্রেমে দেওয়ানা হয়ে আছে। লাস্টে কি লিখেছে জানো? আমি চিরকালের জন্য তোমার মিষ্টি এবং প্রেমময় স্পর্শ পেতে চাই। ও মা, তাই? আমার প্রেমময় স্পর্শও পেতে চাও? তাহলে কাছে আসো। এই কথা বলে রহমত সামনে আগাচ্ছে আর সোনালিকা পেছাচ্ছে। রহমত দাঁত কটমট করে, ভয় পাচ্ছ কেন? আমার মিষ্টি এবং প্রেমময় স্পর্শ পেতে চাও না? তাহলে পিটোচ্ছ কেন? সামনে এগো। এটার কি প্রমাণ আছে যে এটাই আমি? আজও কে না কে দিয়েছে আর আমাকে সেটা বলতে এসছে। এই আপনার ক্যারেক্টার তো মোটেও সুবিধার না দেখছি। সরেন এখান থেকে। আর আপনি আগাচ্ছেন কেন? তুমি পিছোচ্ছ তাই আমি এগোচ্ছি। আর কি যেন বললে? হ্যাঁ, প্রমাণ চাও? আমাকে তুমি খুব বোকা ভাবো আর নিজেকে খুব চালাক মনে করো, তাই না? সেদিন তোমাকে ফোনটা আমিই করেছিলাম, যদিও পরিচয় দাওনি, কিন্তু তোমার বিহেভিয়ারেই বুঝে গিয়েছিলাম আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করা ব্যক্তিটি তুমি। কি ভাবছো নাম্বার কোথায় পেলাম? তোমাকে যে সেদিন মেসেঞ্জারে কল দিলাম, তুমি ধরলে না, তখনই বুঝেছি শয়তানি কেউ করছে। কারণ সত্যি সত্যি প্রেম নিবেদন করা প্রেমিকার সাথে সাথে কল রিসিভ করতো। দেন আমিও আমার স্টিকটা খাটিয়ে ওই আইডির নাম্বারটা বের করলাম। জানতে তো হবে সেটাকে, যে আমাকে স্মরণ করে পরম সুখ অনুভব করে, তাকে তো খুঁজে বের করতেই হবে বলো। তাই তোমাকে খুঁজে পেলাম। আমি খুঁজতাম না, কারণ এরকম হাজারো মেসেজ সারাদিনই আসে আমার ইনবক্স জুড়ে। কিন্তু তুমি তো একটা মেসেজ দিয়ে চুপ করে থাকুনি, একের পর এক মেসেজ দিচ্ছিলে। তাই আমিও বাধ্য হই খুঁজে বের করতে। সোনালিকা এখন কি করবে? সে তো কখনো মাথা নত করতেই শিখেনি, আর না সরি বলতে শিখেছে। তাই চোখ মুখ লাল করে রহমতের দিকে তাকিয়ে আছে। আমি এই কথাগুলো সবার সামনেও বলতে পারতাম তোমাকে অপমান করে, কিন্তু বলিনি।
কারণ আমার রক্ত মানুষের রক্ত। তুমি আমাকে অপদস্থ করতে চেয়েছিলে, তাই না? কিন্তু আমি তোমাকে ছেড়ে দিলাম। মেয়ে মানুষ বলে এবার ছেড়ে দিলাম। এইবার লাস্ট চান্স। এরপর অপরাধ যতই ছোট হোক না কেন, শাস্তি তুমি পাবে। আরও একটা শাস্তি পাওয়ার জন্য রেডি থাকো। বাই অ্যান্ড সি ইউ লেটার। সোনালিকা তো নিজেকে রাগে আর কন্ট্রোল করতে পারছে না, তাই নিজের চুল নিজেই টানলো। এখন রহমতকেও কিছু বলা যাবে না, বললেই বাঁশ খেয়ে যাবে। কিন্তু এর জবাব সে দিবে, আর যত অপমান সে পেয়েছে রহমতের থেকে, তার অপমানেরও জবাব সে দিবে। তার এখন একটা সিগারেট লাগবে, কিন্তু বিয়ে বাড়িতে সে কোথায় পাবে? এখানে খেলেও শোভা পাবে না, তাই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে ঠান্ডা করলো। তারপর চলে গেল সেখান থেকে। দেখতে দেখতে আবার ইমার আর নিলয়ের চলে যাওয়ার পালা এলো, মানে নিলয় তার শ্বশুর বাড়ি যাবে। রহমত আগের থেকেই গাড়িতে অপেক্ষা করছিল, ওর গাড়ি করে নিয়ে যাবে আজ ওদেরকে। আর সোনালিকা মন খারাপ করে একদিকে দাঁড়িয়ে আছে। আপু, কি হয়েছে তোর? কিছু না। সোনালিকা আর কিছু না বলে ভেতরে চলে গেল। বর বউ যাবে, সেখানে দাঁড়িয়ে থেকে সোনালিকা কি করবে তারা জাগে। এখন এখানে থাকলেই রহমত নামের শয়তানটার সাথে দেখা হবে সোনালিকার, তাই সে আগেই চলে এসেছে। আস্তে আস্তে সূর্য গধূলি লগ্ন পেরিয়ে রাত ঘনিয়ে এলো। এবার যাবে সবাই রেস্টুরেন্ট আর মুভি দেখতে, কিন্তু বিপত্তি ঘটে সোনালিকাকে নিয়ে। সে বলছে তার ভালো লাগছে না, সে বাড়ি চলে যাবে, কিন্তু তার কাজিনরা কিছুতেই ছাড়ছে না তাকে। যেভাবেই হোক আজকে তারা যাবেই, সোনালিকাকেও নিয়ে যাবে, কারণ সোনালিকা এখানে সব মেয়ে কাজিনদের মধ্যে বড়। সে না গেলে কাউকে যেতেও দিবে না গার্জিয়ান। অনেক কষ্টে সন্ধ্যার সময় সোনালিকাকে রাজি করিয়ে সবাই বেরিয়ে পড়লো রেস্টুরেন্টে আর নাইট শো দেখতে। কিন্তু এখানে এসেও সোনালিকা মন খারাপ করে বসে আছে, তাই সাদিয়ায় গিয়ে সবার জন্য খাবার অর্ডার করলো। আর সোনালিকা যেহেতু জানে, তাই সোনালিকার খাবারটাও অর্ডার করে। ওর কাজিন এটা ওটা বলে সোনালিকাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু সোনালিকা তাতেও মন মরা করে বসে থাকে। হঠাৎ সাদিয়া এসে, এই আপু, কি হয়েছে তোর বল তো? কিছু না, এই তো আমি ঠিক আছি। সোনালিকার একটা কাজিন বলে উঠল। আপু তখন থেকে মন মরা হয়ে বসে আছে, আমাদের সাথে কথাই বলছে না, হাসানোর চেষ্টা করছে, এতটাও হাসছে না। আপু সত্যি করে বল না, বিকাল থেকে মন খারাপের কারণ কি? সোনালিকা এবারও মেকি হাসি দিল, তার কিছুতেই ভালো লাগছে না। ওর আরেকটা কাজিন আছে শিহাব, সে সোনালিকাকে পছন্দ করে, কিন্তু সোনালিকা কখনো তাকে পাত্তা দেয় না, তাই এতদিন তার কাছ থেকে দূরে দূরেই থেকেছে। সে এভাবে মুখ খুলল, তোমার কোনো কারণে মন খারাপ হয়নি তো? কি হয়েছে সোনালিকা? দেখো, আমরা তো মজা করতে এখানে এসেছি, তুমি তো এক্সাইটেড ছিলে কালকে এখানে আসেনি, কিন্তু তুমি এখন হঠাৎ চুপচাপ বসে আছো। আমাদের কি ভালো লাগে না বলো? আমাদের কি ভালো লাগে বলো? সোনালিকা শুধু হাসলো। আরও কিছুক্ষণ পর সোনালিকা মন পরিবর্তন করে সবার সাথে এনজয় করলো। তারপর তারা নাইট শো দেখতে লাগলো। বেঘরে ঘুমাচ্ছে রহমত। আজ তার শরীরটা খুব একটা ভালো না, রাতের দিকে জ্বর এসেছিল, তাই ফোন দিয়ে জানিয়েছে আজ ভার্সিটি যাবে না। ওর পাশে নাইমা আর ওর মা আফরিন বেগম বসে আছে। দাদি তার রুম থেকে চেঁচামেচি করছে, বড় বৌমা আমার নাতিনের যেন কিছু না হয়, তাইলে তোমার খবর আছে, তোমার বাপের বাড়ি পাঠায় দিম। বয়স হলে মানুষ যা করে। এতদিন তো আফরিন বেগম, মানে আচ্ছা বেগম মেবি এটা, এতদিন তো আফরিন বেগমই তার শাশুড়িকে সামলেছে, কিন্তু আজ নাইমার পেরেশান উঠছে দাদিকে সামলাতে। একদিকে ভাইয়ের কাছে দৌড়ে যায়, আবার দাদির কাছে। বাইজিদ অর্থাৎ রহমতের ছোট চাচা আজ ইম্পর্টেন্ট কাজের জন্য অফিসে যেতে হয়েছে তাকে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। রহমতের দাদির এতেও রাগ, ভাতিজা অসুস্থ রেখে কেউ অফিসে যায়। তার বড় ছেলে মানে রহমতের বাবা আলেককে ফোন দিয়ে সবার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তার ছেলেকে নাকি কেউ দেখাশোনা করে না ঠিকমতো। বুড়ি বা কী করবে, নাতি যে তার অন্তঃপ্রাণ, আর বাকি নাতি নাতনিদেরও কম ভালোবাসে না। যাই হোক, কেউ জানে না রহমতের রাত থেকে জ্বর এসেছে। সকালে নাইমা কফি দিতে এসে দেখে ভাই অচেতন অবস্থায় শুয়ে আছে। গায়ে হাত দিতেই দেখে প্রচণ্ড জ্বর এসেছে। নাইমার সাথে সাথে তার মাকে ডেকে আনে, তারপর থেকেই দাদি শুরু করে দিয়েছে। বাবা, এখন কেমন লাগছে? ঠিক আছে আম্মু, অস্থির হইও না। নাইমা, যা তো তোর ভাইয়ের জন্য মালটা জুস করে নিয়ে আয়। আমি এখন এসব খাবো না। খেতে হবে, ডক্টর আঙ্কেল কি বলে গেল? আম্মু, আমার সামান্য জ্বর এসেছে, আর কিছুই না। এত হাইপার হচ্ছ কেন? তাতেই তোর দাদি আমার বাপের বাড়ির কুষ্টি ধুয়ে দিচ্ছে, তোর বড় মামার কাছে ফোন দিয়ে আমার নামে বিচার দিয়েছে। বুড়ি পারে বটে, আমি যেয়ে দেখা করে আসবো নি।
তখনই নাইমা জুস নিয়ে এসে বলে, আম্মু, দাদিমা আবার শুরু করেছে। আমার না আর ভালো লাগছে না। তাকে নাকি না খাইয়ে মারছি। তুমি যাও তো সেখানে, তোমার শাশুড়িকে তুমি সামলাও। আমি এখানে ভাইয়ার কাছে আছি। আচ্ছা তাহলে বস এখানে। রহমতের মা চলে গেল। আর রহমত ফোনের দিকে তাকিয়ে নাইমাকে এমন এক প্রশ্ন করলো, নাইমা শুনে তো চোখ বড় বড় করে। ইমনের সাথে কি চলছে তোমার? মানে কি 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 চলবে? ফাঁকি দিচ্ছ আমাদের? না ভাইয়া, তেমন কিছু না। আসলে ইমন ভাইয়া, আমি জানি। এবার তো নাইমা আরো অবাক হয়ে যায়। ওর এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই টাইপ অবস্থা। জানো মানে কি জানো? তোমার কি মনে হয় তোমার ভাই এত বড় বড় কেস সলভ করে আর তোমার এই সামান্য ব্যাপার আমার চোখে পড়বে না? আমি প্রথম থেকেই সব জানি, মনি বলেছে। ফার্স্টে ওর ওপর অনেক রেগে যায়, তারপর আমাকে বোঝায়, আর আমারও তাই মনে হয় ইমনই তোমার জন্য পারফেক্ট। এই জন্যই আমি চুপ ছিলাম, না হলে আমার হাত ছেড়ে তুমি এত সহজে রক্ষা পেতে না। আব্বুকে বলো না। আমি শুধু আব্বু আর তোমায় দেখেই ভয় পাই। তুমি তো মেনেই নিয়েছো, এখন আব্বু মেনে নিলেই হবে। আর যে যা বলো প্রবলেম নেই। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বয়স কত? 22 বছর 2 মাস। তোমার প্রেম করার বয়স হয়েছে? হয়নি। না, এখন তোমার পড়ালেখা করার সময়, আর 2 ইয়ার পর গ্র্যাজুয়েট কমপ্লিট করবে। এখন তুমি এইসব করে বেড়াচ্ছ? না ভাইয়া, আসলে হয়েছে কি, ডোন্ট বি এক্সকিউজ। রহমত সবটা মেনে নিলেও বকা দিতে বাদ রাখেনি নাইমাকে। এখন নাইমার মনে হচ্ছে এত কথা শোনানোর যে যদি না মেনে নিয়ে 2-3টা চড়থাপ্পড় দিত, তাও বোধহয় সে শাস্তি পেত। নাইমার হাসি হাসি মুখটা চুপসে গেল। ভাই এমন কেন? ঠান্ডা মাথায় বেশ বুদ্ধি করে পয়েন্টে পয়েন্টে খোঁচা দেয়। নাইমার একবার মনে হলো এত কথা শোনার চেয়ে ব্রেকআপ করে দিবে, কিন্তু এতে ইমনের তো কোনো দোষ নেই। ভাই তো নিজেই বললো ইমনই আমার জন্য পারফেক্ট, তাহলে সেই আবার কথা শোনায়। ধুর, নাইমা মন খারাপ করে চলে যাচ্ছিল। কোথায় যাচ্ছ? আমি কি তোমায় যেতে বলেছি? নাইমা মাথা নেড়ে না সম্মতি জানালো। তুমি কি ভাবছো এগুলো আমি বকলাম? না, আব্বুর তরফ থেকে আমি কাজটা করে দিলাম, কারণ আব্বুকে তো আমি ম্যানেজ করবো। এখন তো আমি না বললে আব্বু তোমার ওপর একটা টু শব্দও করবে না, এতে তুমি লাই পেয়ে যাবে। তাই বাবার কাজটা আমিই করে দিলাম। আর আমার বকা তো প্রশ্নই আসে না, বকলে আমি প্রথম দিনই বকতে পারতাম। কি তুমি খুব খারাপ। কাছে আছো? নাইমা ওর ভাইকে হয়ে জড়িয়ে ধরল। ভাই খুব শাসন করলেও এই ভাই যেন তাকে অনেক ভালোবাসে। বড় ভাইয়াও ভালোবাসে, কিন্তু ছোট ভাইয়া একটু বেশিই বলছে নাইমাকে। তাই তো বাবা চাকরিতে যাবার পর আর বড় ভাই আব্দুল্লাহ ঢাকা যাবার পর নাইমা রহমতের উপর সব আবদার জাহির করে। তারপর ভাই তার আবদার শুনে যদি ভালো হয় দেয়, আর যদি খারাপ হয় তাও দিবে, কিন্তু বকাটা ঠিকই বকে, 16 আনা পূর্ণ করে নেয়। আর লাইফ পার্টনারের ক্ষেত্রে ইমন ভালো বলেই রাজি হয়েছে, আর বকা দিল যে সেটা নিজের মনের কথা না, ওর আব্বুর হয়ে বকা দিল। নাইমাকে ওর মা আর বড় ভাই শাসন বেশি না করলে ছোট ভাই আর আব্বু ঠিকছে করে শাসন করে। আরও 2 দিন ছুটি কাটিয়ে আজকে ভার্সিটিতে এসেছে রহমত। এসে জানতে পারলো এই মাসে ভার্সিটি থেকে CSE ডিপার্টমেন্ট থেকে কক্সবাজার যাচ্ছে। এটা শুনে এটা নিয়েই সকলের আলোচনা। তার আগে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট থেকে ভিন্ন ভিন্ন জায়গায় পিকনিকে যাবে। রহমতকে সব ট্যুরেই অ্যাটেন্ড করতে হবে। স্টুডেন্টরা সবাই এই পিকনিক নিয়ে হই হুল্লোড় লেগে গেছে। বিশেষ করে ফার্স্ট ইয়ার আর লাস্ট ইয়ার ব্যাচের স্টুডেন্টরা বেশি আনন্দিত, কারণ ফার্স্ট ইয়ারদের কাছে এটাই তাদের প্রথম, আর লাস্ট ইয়ারের কাছে এটাই শেষ পিকনিক ভার্সিটি লাইফে। আর অন্যান্য ব্যাচরা আগেও অনেক গিয়েছে আর যেতেও পারবে, তাই তাদের মাঝে আর আনন্দ উচ্ছ্বাস তেমন দেখা যাচ্ছে না। তাদের মধ্যে অনেকেই যাবে, অনেকেই যাবে না। তাও প্রতি বছর বেশ ভালোই স্টুডেন্ট যায় পিকনিকে। এই পিকনিক নিয়ে সবার মাঝে অঢেল আনন্দ বয়ে যাচ্ছে। কে কী করবে, কিভাবে আনন্দ করবে সেটা নিয়েই তোড়জোড় শুরু হয়ে গেছে সবার মাঝে। সবাই ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। মার্কেট কবে যাবি বল? তুই নিয়ে যাবি? তো প্রতিবার তো আমি নিয়ে যাই। কোনবার তোরা নিজের টাকায় কিছু কিনেছিস? না বেবি, তুমি থাকলে আমরা কষ্ট করব কেন? হ্যাঁ, আমার তো টাকার গাছ আছে। গাছ না থাকলেও খনি আছে। শুধু সোনালিকারা না, এরকম আরও অনেক বন্ধু মহল বসেছে আড্ডা দিতে পিকনিককে কে কী করবে তা নিয়ে। পিকনিক মূলত শুরু হবে 15 তারিখ থেকে। সব কিছুরই তো ব্যাপার স্যাপার আছে, তাই বলে দিয়েছে কবে, কোথায়, কোন ব্যাচ যাবে। CSE ডিপার্টমেন্ট থেকে এবার যাবে কক্সবাজার। গতবার তারা সাজে গিয়েছিল,
এইবারও অন্য ব্যাচ থেকে সাজিক যাবে, আবার অনেকে কুয়াকাটা যাবে, মানে এক এক ব্যাচ এক এক জায়গায়। রহমতের এতে কোনো ভ্রুক্ষেপ নেই, যে যেখানে যায় যাবে। সে ভিসি হিসেবে যতটুকু করার দায়িত্ব শুধু ততটুকু করবে। সূর্যাস্ত, পৃথিবীর আবর্তনের দিগন্তের নিচে সূর্যের দৈনিক অন্তর্ধান। নিরক্ষীয় অঞ্চল থেকে দেখা হিসেবে বিষুব রৌদ্রটি বসন্ত এবং শরৎ উভয় দিকে ঠিক পশ্চিমে সেট করে। মধ্য অক্ষাংশ থেকে দেখা যায় স্থানীয় গ্রীষ্মকাল উত্তর উত্তর গোলার্ধের জন্য দক্ষিণ পশ্চিমে, তবে দক্ষিণ গোলার্ধের উত্তর পশ্চিমে যাত্রা করে। সূর্যাস্তের সময়টা হলো এমন এক মুহূর্ত যা সূর্যের উপরের অঙ্গ দিগন্তের নিচে অদৃশ্য হয়ে যায়। দিগন্তের কাছাকাছি বায়ুমণ্ডলীয় সূর্যের আলোকে বিকশিত করায়, যে জ্যামিতিকভাবে একটা সূর্যাস্ত পরিলক্ষিত হওয়ার পরে জ্যামিতিকভাবে সৌর ডিস্ক দিগন্তের প্রায় এক ব্যাসের নিচে থাকে। সূর্যাস্তটি গোধূলি থেকে পৃথক, যা 3টি পর্যায়ে বিভক্ত। প্রথমটি হলো সিভিল ওয়াইলাইট, যা সূর্য দিগন্তের নিচে অদৃশ্য হয়ে যাওয়ার পরে শুরু হয় এবং এটি দিগন্তের নিচের ডিগ্রি অবধি অবিরত থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত একটি সৈকত। এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আর সমুদ্র সৈকতগুলো এই সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে এটাই বিবেচিত। এদেশের সমুদ্র সৈকতগুলোর মধ্যে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হল কক্সবাজার। এর অন্যতম বৈশিষ্ট্য হলো পুরো সৈকতটি বালুকাময়, কাদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না সেখানে। সিএসই ডিপার্টমেন্ট থেকে কক্সবাজারের 3 দিনের পিকনিকে গেছে সোনালিকারা। রহমত যেহেতু ওদের ভিসি, তাকে তো অবশ্যই থাকতে হবে, তাই ওরা সবাই একসাথে এসেছে কক্সবাজারে পিকনিকে। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানি বিচে গড়ে তোলা হয়েছে 5 স্টার হোটেল রয়্যাল টিউলিপ সি গার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। তাই ওরা সবাই রয়্যাল টিউলিপেই উঠেছে। এই রিসোর্টের এক পাশে সমুদ্র আর অন্য পাশে আকাশচুম্বী পাহাড় দিয়ে পর্যটকদের স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত থাকে স্পেনীয় স্থাপত্য রীতিতে নির্মিত লাক্সারিয়াস এই রিসোর্টটি। রয়্যাল টিউলিপ সি পার্ল রিচ রিসোর্টটিতে প্যানারোমিক সি ভিউতে ওরা থাকছে। টানা 12 ঘন্টা জার্নি করে রহমতরা এখানে এসেছে। ওর পুরো মাথা ধরে গেছে। সে যেহেতু এখানকার শিক্ষক, তাই তাকে আলাদা রুমেই থাকতে দিয়েছে, আর বাকি সবাই শেয়ারিংয়ে। সোনালিকা আলাদা রুম নিয়েছে, মানে সে তার বাবার প্রভাব খাটিয়ে তার 2 বান্ধবী সুমাই আর প্রিয়াঙ্কাকে নিয়ে উঠেছে। প্রিয়াঙ্কাদের ভালোই হয়েছে এমন একটা প্রভাবশালী বান্ধবী পেয়ে। 3 বান্ধবী শুয়ে শুয়ে শয়তানি করছে, সোনালিকা মাঝখানে আর 2 জন 2 জায়গায়। জানিস আমার 3 নাম্বার বয়ফ্রেন্ডটা কালকে ক্যাচাল লাগাইছিল। কেন? এখানে আসতে দিবে না। আরে বাপ, আমি ওর খাই না পড়ি যে ওর কথা শুনবো। তুই পারিসও, এতগুলোরই কেমনে কন্ট্রোল করিস? দেখতে হবে আমিটা কে। আমার উপর দয়া করে একটা দিলেও তো পারিস। সোনালিকা সুমাইয়ার দিকে তাকিয়ে, তোরও এসব বাঁশটাস নেওয়ার ইচ্ছে হয়েছে সুমু? হয়, রহমত স্যার কিন্তু জোশ দেখতে, একটা চান্স নেওয়া যায়, কি বলিস? যা, ওই বলদের সাথে প্রেম করে কি করবি? কথাই বলে না। কি বললি? কে বলদ? তোদের রহমত স্যার? কথা বলে দেখিস, বাপের জন্মের এমন মানুষ দেখিস নাই। কি চ্যাটাং চ্যাটাং কথা বলে রে বাবা। তোদের বলেছিলাম না বিয়ের কাহিনী, আমাকে যেভাবে হেনস্থা করেছে। তুইও কম করিস নাই। সিরিয়াসলি, তুই প্রেমের মেসেজ সেন্ড করেছিলি? সবাই উচ্চ স্বরে হেসে উঠল। তখনই প্রিয়াঙ্কার ফোন বেজে ওঠে। ও বিএফ দিয়েছে। প্রিয়াঙ্কা ফোন ধরতেই সুমাইয়া ছো মেরে নিয়ে নেয়, আর প্রিয়াঙ্কার মতো কণ্ঠ করে ন্যাকা ন্যাকাভাবে কথা বলতে শুরু করে। আর প্রিয়াঙ্কা ওর সাথে ফোন নেওয়ার জন্য ধস্তাধস্তি করতে থাকে। সোনালিকা তো এদের মজা নিচ্ছে, হঠাৎ করে রহমতের কথা ভাবতে থাকে। বিয়ের অপমানগুলো কিভাবে উসুল করবে। এই লোকটা কিছুতেই ভালো না, কখনো হতেও পারে না। সবসময় খিটখিটে মেজাজ নিয়ে থাকে। সোনালিকাও এখন রহমতের মতো খিটখিটে হয়ে যাচ্ছে। সোনালিকা সিগারেটের প্যাকেট থেকে বের করে একটাতে আগুন ধরায়। এদিকে রহমত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিচে চলে যায়, আর সেখানে গিয়ে ওয়াটার পার্কে বসে আছে। এখানে অনেকেই এসেছে নিজেদের পরিবার নিয়ে। কেউ কেউ সুইমিং পুলে নেমেছে, আবার বাচ্চারা শিশু গ্রাউন্ডে ঘোরাঘুরি করছে, খেলছে। ওদের সিএসসি ডিপার্টমেন্টের অনেকেই আছে এখানে। কেউ কেউ ঘুরছে, আবার কেউ কেউ বসে আড্ডা দিচ্ছে। রহমত এখানে বসে ফোন স্ক্রল করছিল। এমন সময় সোনালিকার হেড প্রফেসর এসে ওর পাশে বসে
গল্প করতে লাগে। আরও কিছুক্ষণ পর সোনালিকারা 3 জন নিচে নেমে আসে। এখন প্রিয়াঙ্কা আর সুমাইয়া মিলে সোনালিকাকে জোর করে 3 পিস পরিয়েছে, কারণ এখানে সে এসেও শার্ট, জিন্স, টপ, টি শার্ট পরতে চেয়েছিল, কিন্তু ওরা 2 বান্ধবী মিলে কয়েকটা ওয়েস্টার্ন ড্রেস নিয়েছে সোনালিকার জন্য রাতে পরবে বলে, আর ঘুরতে বেরোলে 3 পিস পরবে। তাই আরও 2 দিন আগেই মার্কেটে যায় এরা 3 জন, আর তখন প্রিয়াঙ্কা সুমাইয়া মিলেই 3 পিস কিনিয়েছে সোনালিকাকে, কারণ তার কোনো বাঙালি পোশাকই নেই। প্রিয়াঙ্কা অবশ্য ওয়েস্টার্ন পরে, কিন্তু মাঝে মাঝে, এই যেমন আজকে যখন ওরা 3 জন রুমে ছিল তখন সে কারোর সামনে পরে না, আর সুমাইয়া তো কখনোই না, তার বাড়িতে এসব পরা নিষেধ আছে। এমনকি সে নিজেও ওর বেহায়া বান্ধবীদের সাথে চললেও নিজেকে এসব থেকে নিয়ন্ত্রণে রাখে, কখনোই কোনো নেশাদ্রব্য করে না, আর না ওদের মতো ওয়েস্টার্ন পরে। আর প্রিয়াঙ্কা যা করে সব ওর পরিবারের আড়ালে, মদ্যপান বা নিকোটিন যাই কিছু করুক না কেন সোনালিকার সাথে থেকে। তবে সোনালিকার পরিবার সোনালিকার সম্পর্কে সবই জানে, আর তারা এটাও জানে যে তাদের মেয়ে ভালো হয়ে গেছে এতদিনে, না হলে কেউ এত ভালো জায়গায় পড়তে পারে। এনিওয়েজ, সোনালিকা একটা হালকা পিঙ্ক কালারের 3 পিস পরেছে। এই প্রথমবার সোনালিকাকে মেয়ে মেয়ে লাগছে। এতদিন তো ছেলে সেজেই ঘুরে বেড়াতো। ওর স্ট্রেট চুলগুলো একপাশে সিথি করে ছেড়ে রেখেছে, দেখতে বেশ ভালোই লাগছে। ওদের ডিপার্টমেন্টের যারা ওর ওপর ক্রাশ আছে তারাও হাঁ করে তাকিয়ে আছে। তাদের কাছে হয়তো সোনালিকার এই রূপটা বেশ আকর্ষণীয় লাগছে। সবাই এসে বলছে, কিরে আজ মেয়ে সেজেছিস, দেখতে কিন্তু ভালোই লাগছে তোকে। আর সোনালিকাও ওদের কথা শুনিয়ে দিল, এই মেয়ের স্বভাব এমনই, কারোর সাথে ওদের 3 জনের পড়ে না। যদিও সুমাইয়া একটু ভালো, কিন্তু প্রিয়াঙ্কা আর সোনালিকাকে ভালো কথা বললেও ওরা কথা শুনিয়ে দিবে। ওরা ভাবে হয়তো সবাই টিটকারি দিচ্ছে। ওরা গিয়ে সুইমিং পুলের এক সাইডে বসে পা পানিতে ভিজিয়ে রেখেছে আর আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর সোনালিকার ফোন আসে ওর আব্বুর, তাই সে একটু কথা বলতে সাইডে চলে আসে। হ্যালো আব্বু, কেমন আছো? আর আম্মু? এই তো মা, ভালো আছি আমরা। তুই কেমন আছিস? তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না আব্বু, আমরা একদম ঠিক আছি। আম্মু কি করে? ফ্রি হলে কল দিতে বললো, কথা বলবো। ওকে, বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে রে মা। যখন আমার 2 প্রিন্সেস বাসায় থাকে তখন যে কি আনন্দ লাগে, আর এখন তুইও নেই, সাদিয়াও নেই। আমি আর তোর মা একাই, ভালো লাগছে না রে। ভালোই তো, তুমি তো আম্মুকে সময়ই দিতে পারো না। আম্মুর কত অভিযোগ। আজ যেহেতু বাড়ি আছো, তাহলে আম্মুকে সাথে নিয়ে ঘুরতে বের হও। হ্যাঁ, তোরা আসছিস কবে? তুই ফিরে এলে আমি মুম্বাই যাব, আমার কাজ আছে সেখানে। 3 দিন পর। আচ্ছা ঠিক আছে মা, রাখছি। এনজয় কর। আর আমি তোদের ডিপার্টমেন্টের হেড মাহফুজ প্রফেসরের সাথে কথা বলছি, কোনো অসুবিধা হবে না, দেখিস। সোনালিকা ফোন কেটে পেছনে ঘুরতেই দেখে রহমত তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে হয়তো আজ খুব বেশি সুন্দর লাগছে, তাই হয়তো রহমত তাকিয়ে আছে। এতে অবশ্য সোনালিকার ভালোই লাগছে, কিন্তু সেদিন বিয়ের পর থেকে সোনালিকা আর রহমতকে ডিস্টার্ব করতে যায়নি। থাকুক না, কিছু সময় ভালো। অনেক তো অত্যাচার করেছে, ছোটোখাটো অনেক কিছুই করে জ্বালিয়েছে, যা হয়তো আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি। আর না রহমত জানে, নীরবে শয়তানিগুলো ঠিকই চালিয়ে গেছে সোনালিকা। এই যেমন সেদিন রহমতের গাড়ির টায়ার পাঞ্চার করে দিয়েছিল, কি এক অবস্থায় পড়েছিল বেচারি সেদিন। আবার কখনো কখনো চুইংগামকে গাড়ির স্টিয়ারিংয়ে লাগিয়ে দিয়ে এসেছে। রহমত সবই বুঝতো, কিন্তু কিছু বলতো না। রহমতকে অত্যাচার করার পদ্ধতিগুলো আলাদা। আগের যত টিচারকে ভাগিয়েছে, ডিরেক্ট চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। এইটুকু ক্ষমতা সোনালিকার আছে, কিন্তু এইবার রহমতের ক্ষেত্রে আর সেই পদ্ধতি অবলম্বন করে না। তাই সোনালিকা নিজ থেকে ওর বাপকে দিয়ে রহমতকে তাড়াচ্ছে না। অবশ্য রহমতও কম পাওয়ারফুল না, তাকে সালমান চৌধুরীর মতো কোনো এমপি কিছুই করতে পারবে না। তার মতো তার আরও বড় বড় মানুষের সাথে খাতির আছে। যাই হোক, সোনালিকা যাওয়ার জন্য পা বাড়াতেই রহমত সামনে এসে হাজির। কি ব্যাপার, আজকে হঠাৎ মানুষ এসেছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। গায়ে লাগলো? আজকাল ভালোই ভদ্র হয়ে গেছো দেখি। আর পিছনে লাগো না? মানে হলো, তুমি যে এতদিন ভরা শয়তানিগিরি ভালো করেছো সেটা আমি ভালো করেই জানি, কিন্তু কিছু বলিনি কেন বলো তো? আমি দেখছিলাম তুমি কত দূর যেতে পারো। জানো তো, শয়তানও না শয়তানি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্ড ফাইনালি তুমিও টায়ার্ড হয়ে পড়েছো, এই জন্যই চুপচাপ হয়ে গেছো। সোনালিকা রাগ হলেও এখন মাথা যথেষ্ট ঠান্ডা রেখেছে। আমি মানলাম আমি এতদিন শয়তানি করেছি, তাতেও আপনার সমস্যা। এখন চুপচাপ হয়েছি, এখনো সমস্যা। কিন্তু কেন স্যার বলুন তো? তখনই সবাই নিচে এসে যায়। ওরা এখন ঘুরতে বের হবে, মানে কালকে যাবে সমুদ্র দেখতে, আর আজকে রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের নিজস্ব সমুদ্র সৈকতে ঘুরতে যাবে।
এই সি বিচটা রিসোর্ট থেকে অল্প দূরত্বে রয়েছে পর্যটকদের ভ্রমণের অন্যতম আকর্ষণীয় হিমছড়ি ঝর্ণা দেখতে। রহমত আর অভ্রনীল অর্থাৎ রহমতের অ্যাসিস্ট্যান্ট ঝর্ণার কাছে দাঁড়িয়ে কথা বলছে। আসলে অভ্রনীল রহমতের সাথে জয়েন করেছিল, কিন্তু ওর একটা কাজের জন্য এতদিন আসতে পারেনি, আর থেকে রহমতের সাথে থাকবে। স্যার, জায়গাটা খুব সুন্দর। আমাদের দেশে কত সুন্দর জায়গা আছে তাই না, অথচ আমরা নিজেরা এগুলোকে পাত্তা না দিয়ে বিদেশে ঘুরতে যাই। সেদিন ঠিক সময় এসে আমাকে আর স্যারকে বাঁচানোর জন্য। সেদিন রহমত মিষ্টির কাছ থেকে পাওয়ার ব্যাংক নিয়ে ফোন চার্জ দিয়ে অভ্রনীলকে ফোন করেছিল, আর ফোনেই সবটা জানায়। তারপর অভ্রনীল কেরানি থেকে চাবি নিয়ে এসে সেদিন রাতে ওদের উদ্ধার করে। ও না থাকলে হয়তো এদের দুজনের চরিত্রের 12টা বেজে যেত। রহমত কিছু বলেনি, ঠিক সেই সময়ে এর মাসুল সোনালিকাকে দিতে হবে। রহমত একটু সাইডে তাকাতেই দেখে সোনালিকা দাঁড়িয়ে আছে, তার মানে এতক্ষণ সে সব শুনেছে। রহমত সোনালিকার দিকে ভ্রু কুচকে তাকিয়ে, হোয়াট? নাথিং, এখান দিয়ে যাচ্ছিলাম তাই। সোনালিকা আর কিছু না বলে চলে গেল। স্যার, এই মেয়েটাই সেদিন আমাকে ল্যাবে পাঠিয়েছিল তার ব্যাগ এনে দিতে। বুঝেছি। আচ্ছা তুমি যাও, তোমার ফ্রেন্ডের সাথে আমার কিছু কাজ আছে এখন। ওকে স্যার। মিষ্টি মেয়েটি চলে গেল, আর রহমত অভ্রনীলের সাথে কাজের কথা বলতে বলতে কোথায় যেন চলে গেল। সোনালিকা এতক্ষণ আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনল। ও, তাহলে এই ব্যাপার, এই সে ওদের উদ্ধারের কারণ। না হলে তো জানতেই পারতাম না কিভাবে মুক্ত হলো। কিন্তু এই মেয়ের তো দফা রফা করে ছাড়বো। সাহস কি আমার সাথে কথা, সাহস কি আমার কথা বলে, তাও কাকে? রহমত স্যারকে। শালা। সোনালিকা আবার প্রিয়াঙ্কাদের কাছে গেল। কোথায় ছিলে এতক্ষণ? কোথাও না, অনেক সময় হয়েছে, উঠে আয়, ঠান্ডা লেগে যাবে তো। আর একটু থাকি না বেবি। চুপ, চলে আয়। এখানে প্রচুর বাতাস, এমনিতেই সবার ভেজা কাপড় শুকিয়ে যাবে 10 মিনিট দাঁড়ালে। তাই যারা যারা সি বিচে নেমেছিল সবাই বালির ওপর দাঁড়িয়েছিল। এ এক অন্যরকম মুহূর্ত। এত সুন্দর জায়গা এখানে না আসলে জানতোই না কেউ। এখানকার ঝর্ণাটা অনেক সুন্দর, চারদিক পরিবেশ অস্বাভাবিক মনোরঞ্জনকর। এখান থেকে সবাই গেল বার্মিজ মার্কেটে। সেখানে গিয়ে সবাই বিভিন্ন স্টলে ঢুকে পড়ল। সোনালিকারা একটাই গেল, সেখানে কিছু সামুদ্রিক জুয়েলারি দেখতে লাগলো, আর আরও অনেক কিছু দেখলো। একটা থেকে অন্যটাই ঘুরছে, সবার জন্য মার্কেট করে নিয়ে যাবে, মানে সাদিয়া, ওর আম্মু, আব্বু, ওর 2 বান্ধবী, নিজের। তাই সব ঘুরে ঘুরে বেস্টটা দেখতে লাগলো। এমন সময় ওদের এক সেমিস্টার সিনিয়র ভাই এসে সোনালিকাকে ডিরেক্ট প্রপোজ করে বসলো। সোনালিকা, আমি জানি তুমি অন্যরকম, তোমার কিছু কারণে কেউ তোমার বিহেভটা পছন্দ করে না, কিন্তু আমার তোমাকে খুব ভালো লাগে। হ্যাঁ মানছি, হয়তো আমি তোমার যোগ্য না, কিন্তু প্রিয়াঙ্কা ছেলেটাকে থামিয়ে দিয়ে বলল, আপনার সাহস আছে বলতে হবে। 9টায় এই ভার্সিটিকেও সোনালিকার দিকে তাকিয়ে কথা বলতে পারে না, কিন্তু সেখানে আপনার মতো একটা চুনোপুটি ওকে প্রপোজ করছে। বাহ।
তখন ছেলেটি বলে ওঠে, সাহস তো আছে বটেই, সেই জন্য প্রপোজ করতে এসেছি। আর ওকে কেন বলতে সাহস পাবো না? পছন্দ করি অনেক আগের থেকেই, এখন ভালোবেসেছি, তাই বলছি। সে কি মেয়ে না যে কোনো ছেলে তাকে পছন্দ করবে না? মানুষের ভালো লাগতেই পারে। আমি তো এটাও বলিনি যে আমার তাকে ভালো লাগে, তার জন্য তারও আমাকে ভালো লাগতে হবে। কই, আমাদের তো কত সেলিব্রিটিদের প্রতিনিয়ত ভালো লাগে, তাই বলে কি আমরা তাদের ভালোবাসা পাই? সোনালিকাও নয় তাদের মধ্যে একজন ভেবে নিব। আকাশের একটা মাত্র চাঁদ, যাকে দূর থেকে ভালোবাসবো। দুদিন পর ভার্সিটি থেকে চলে যাব, তাই জানিয়ে গেলাম। এই সোনালিকা, তোর প্রেমে দেখি মদনটা মজনু হয়ে গেছে রে। এখনই পড়বে একটা চোর। কিন্তু সোনালিকা এদের সবাইকে ভুল প্রমাণিত করে ছেলেটি বলল, আই ইমপ্রেসড। আপনার সাহস আছে বলতে হবে, বাট আই এম সরি, অন্য কোথাও ট্রাই করেন। সোনালিকা এটা বলেই চলে গেল অন্য একটা স্টলে। প্রিয়াঙ্কা আর সুমাইয়া দুজনেই হাঁ করে তাকিয়ে আছে সোনালিকার দিকে। এ কাকে দেখছে? আগের মতো হলে এতক্ষণে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিত, ওর আব্বুকে এক্ষুনি ফোন লাগাতো। কিন্তু সেই সোনালিকা আজকের সোনালিকার মাঝে বেশ তফাৎ। ছেলেটিও অবাক। সে প্রিপারেশন নিয়ে এসেছিল চর খাওয়ার, কিন্তু সোনালিকা এমন কিছুই করেনি। ওরা দুজনও সোনালিকার পিছে পিছে যাচ্ছে। এই সোনালিকা, কি হয়েছে তোর বল তো? শরীর ঠিক আছে? একদম ফিট। এই দেখ তো, এই ব্রেসলেটটা কেমন? ওয়াও, নিবি? ঠিক আছে, এই 3টা দিয়ে দিন তো। আর তোরা আর কি কি নিবি দেখ, আমি কিনে দিব সব। সোনালিকার খুব সুন্দর একটা ঝুলানো পায়েল পছন্দ হয়ে যায়। সে যখনই পায়েল নিতে যায়, সাথে সাথে রহমতও এসে হাত দেয়। অতঃপর দুজন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এটা আমি আগে নিয়েছি। আমি নিয়েছি। কি আশ্চর্য, আপনি সবসময় ঝগড়া করেন কেন? স্যার এটা কি স্পেশাল কারোর জন্য? রহমতের কথায় সোনালিকা এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে পায়েল ধরে দাঁড়িয়ে আছে। ছাড়তে বলেছি। এটা আমিই নিব। তুমি অন্যগুলো দেখো। ভাইয়া এটা দেন তো। সোনালিকা দিয়ে দে স্যারের গার্লফ্রেন্ডের জন্য। তুই কেন নিবি? আরো সুন্দর আছে দেখ। শাট আপ, এটা আমার ছোট বোনের জন্য। নাই না, ওকে ওর জন্য দিয়ে দিলাম। তাহলে এটা আজকে ছাড়তাম না। রহমতের কিছু বলল না, না নিয়ে অন্য স্টলে চলে গেল। আর সোনালিকা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে অন্য এক জোড়া কিনে নেয় নিজের আর ছোট বোন সাদিয়ার জন্য। সবাই ঘোরাঘুরি করছে, নিজেদের মতো অনেক অনেক কিছু কিনছে। তারাও বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখছে। সন্ধ্যা পেরিয়ে যখন আধার কালো রাতটা স্থায়ী হলো, ঠিক তখনই সেখানে একটা প্রোগ্রাম শুরু হলো। খোলামেলা জায়গা এবং মুক্ত মঞ্চ থাকার ফলে অফিস প্রোগ্রাম, ফ্যাশন শো, ইভেন্ট, গানের কনসার্ট আয়োজন করা হয় এখানে। অনেকে এখানে আসেন প্রোগ্রাম করতে। আজও এসেছে গানের কনসার্ট থেকে। রাজশাহী ইউনিভার্সিটি বলে তারা সহজে তাদের সাথে অ্যাড হলো। আর তাদের রহমত নিজে গিয়ে পারমিশন নিয়েছে। রহমতের ভালোই নাম ডাকাচ্ছে, যার কারণে ওরা সহজে রাজি হয়ে যায় প্রোগ্রামে এন্ট্রি দিতে। দুটো সিঙ্গার এসেছে গান গাইতে, আর সবাই ওদের গানের তালে তালে নাচছিল। পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত হলো কক্সবাজার। বিধাতা যেন বাংলার সব রূপ ঢেলে দিয়েছেন বালুকাচলে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশ করতেই কানে ভেসে আসে সাগরের উত্তাল গর্জন। এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য। বালুচরে অনেক সময় দেখা যায় লাল রঙের রাজ কাঁকড়া। গভীর জলে মাছ ধরে জেলেদের ফিরে আসার দৃশ্য সত্যি অপরূপ। বালিয়ার এই সৈকত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে লাবণী পয়েন্ট ছিল অন্যতম। এখান থেকে বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি ঝাউবন এবং সাগরের আছড়ে ভরা বিশাল ঢেউ দেখা যায়। লাবণী বিচ থেকে হেঁটে হেঁটে পূর্ব দিকে সোজা চলে যাওয়া যায় হিমচরের দিকে। কালকে সোনালিকারা যেখানে গিয়েছিল, এছাড়াও কক্সবাজারের আশেপাশে বৌদ্ধ যুগের অনেক প্রাচীন কীর্তি রয়েছে, যা ওরা সবাই ঘুরে ঘুরে দেখল। আজকে ওরা সমুদ্রের পাড়ে এসেছে। এই সমুদ্র সৈকতে যেন এই কক্সবাজারের বিশেষত্ব। এখানে একবার আসলে আর যেতে ইচ্ছে করবে না। নিচে দাঁড়িয়ে সূর্যাস্ত আর সূর্য উদয়ের দৃশ্য দেখা যায়। আর তাছাড়া এই সমুদ্র সৈকতের উত্তাল গর্জন তো কানে ভেসে আসেই। যাই হোক, রহমত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমুদ্রের উত্তাল পানি উপভোগ করছিল। এমন সময় সোনালিকার বান্ধবী সুমাইয়া এসে রহমতের পাশে দাঁড়িয়ে, স্যার ভালো আছেন? হঠাৎ খারাপ থাকতে যাবো কেন? না মানে আসলে এখানে তো সব স্যার ম্যামরা ফ্যামিলি নিয়ে এসেছে, আর আপনি তো আনম্যারিড, সো একা একা ঘুরতে হচ্ছে, সেজন্যই বললাম আর কি। প্রবলেম নেই, আপনি চাইলে আমি সঙ্গে দিতে পারি। আফটার অল আমি আপনার।
শাট আপ, তোমাকে কে বলেছে আমি একা একা ঘুরছি বলে আমি খারাপ আছি? কে আবার বলবে? আমার মনে হলো তাই বললাম। ননসেন্স। রহমত বলেই অন্যদিকে গেল। এই মেয়েগুলো তো বড্ড জ্বালায় থাকে। শুধু ওরা না, এই ভার্সিটির অনেকে আছে যারা রহমতের অ্যাটেনশন পাওয়ার ধান্দায় থাকে। আর এটাই স্বাভাবিক। বেশিরভাগ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখা যায় আনম্যারিড স্যার ম্যাম থাকলে স্টুডেন্টরা তাকে নিয়েই মাতামাতি করে, আর আনম্যারিড না হলে টাকলা বুড়ো স্যারদেরকে নিয়ে মাতামাতি করবে। এটা যেন পড়ালেখা করতে আসে না, স্যার ম্যামদের জাজ করতে আসে। কিন্তু রহমতের এদের প্রতি কোনো হেলদোল নেই, এমনকি সোনালিকাকে নিয়েও না। তবে রহমত প্রচুর অ্যাটিটিউড দেখায়। সবাই ভালো চোখে দেখে, আবার কেউ কেউ দেখে না। দোস্ত, এর তো দেখি হ্যাপি তেজ। কার? রহমত স্যারের। তুই আবার জ্বালাতে গিয়েছিলি? তুই শুধু শুধু তেজ দেখাতে যাস কেন? দোস্ত, স্পিড বোটে উঠবো। কোথায়? ওই যে দেখে আসছে। ওয়াও, গ্রেট। আমি একটাতে একা উঠবো আর তোরা অন্যটায়। ওকে। সোনালিকা ঠিক তাই করলো। ওর দুই বান্ধবী একটাতে উঠলো আর সোনালিকা একটাতে। সে এখন সমুদ্রে একাই ঘুরে বেড়াবে, কিন্তু সে বুঝতে পারছে না আজকে তার কপালে শনি নাচতেছে। এই একা যাওয়াই যে তার জন্য বিপদ। নিজের এলাকার যতই মাস্তানি করুক না কেন, এটা অন্য এলাকা। এখানে না সোনালিকার ক্ষমতা ঘাটবে আর না তার বাবার এমপিগিরি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার আমাদের গর্ব, কিন্তু এই সমুদ্র সৈকতের প্রবেশদ্বারের অবস্থা খুবই নাজুক। যেমন সমুদ্র পাড়ের অবস্থা দেখলে লুটের রাজ্য মনে হবে, যেন একদল প্রভাবশালী দস্যু চর এখানে অবস্থান করে। সমুদ্র এলাকার প্রায়ই ডাকাতের আগমন ঘটে। এরা থাকেই এই ধান্দায়, আর তাই সোনালিকাও আজ সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। ওর স্পিড বোট সমুদ্রের মাঝ রাস্তায় থেমে গেছে। সোনালিকা জিজ্ঞেস করতেই সেই ব্যক্তি যে চালাচ্ছিল বিদঘুটে একটা হাসি দিল। সোনালিকা বুঝলো এর মতলব খারাপ, কিন্তু এই মাঝ সমুদ্রে সে কি করবে? আশেপাশে তাকিয়েও কাউকে খুঁজে পেল না। আচ্ছা, সে কি হারিয়ে গেল? কেউ এখানে আসেনি, শুধু শুধু সোনালিকারা তিনজন আসতে গেল। আর আসলো তো আসলো, সোনালিকাই একা আসলো। সোনালিকা তো বেশ ভয় পেয়ে গেল। এখন সে কি করবে? মাঝে সমুদ্রের মাঝে তো লাফও দেওয়া যাবে না, তাহলে ওর লাশ নিশ্চিত। এখন সে কি করবে? আসার জন্য স্যার ম্যামরা না করেছিল, কিন্তু কে শোনে কার কথা? কথায় আছে না, প্রতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। সোনালিকারও হয়তো ঝরে পড়ে যাবার সময় এসে গেছে। তাই তো আজকে এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে তার সাথে। সোনালিকা বাবার গরম দেখালো এতক্ষণ, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। আবার টাকাও দিতে চেয়েছে অনেকে, তাও ডাকাত লোকটি রাজি না। সে সোনালিকাকে নিয়ে মাঝ সমুদ্রে বসে আছে। এতে সোনালিকা চরম বিরক্ত লোকটির উপর, কিন্তু এটা বুঝলো না লোকটি তার ক্ষতি না করে বসে আছে কেন এভাবে। তার আবার কি উদ্দেশ্য? সোনালিকা অনেকবার জিজ্ঞেস করে উত্তর পায়নি। তবে এটা ঠিক বুঝতে পারলো এই লোক শুধু স্পিড বোটই জ্বালায় না, সে বড়সড় ছিনতাইকারী। তবে সোনালিকার কোনো ক্ষতি করছে না। সোনালিকার এখন ইচ্ছে করছে এই লোকটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে, কিন্তু এতেও বিশেষ উপকার হবে না। আর পানিতে ফেলে লোকটি উঠে আসতে পারবে, আর তারপর সোনালিকার খবর ছিল। আবার ফেলে যে দিবে, সোনালিকাতে স্পিড বোট চালাতেও জানে না। সে সারা জীবন এই মাছ সমুদ্রে আটকে পড়বে, আর রূপকথার গল্পদের মতো এখানে দ্বীপেই বসবাস করবে। কেউ তো খুঁজতেও আসবে না এখানে। সোনালিকা ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আছে। এরই মাঝে আরেকটা স্পিড বোটে করে একদল ডাকাত এলো। এদের জন্যই বুঝি সোনালিকাকে এতক্ষণ বসিয়ে রেখেছিল। একটা ছেলে এসে প্যান্টের পকেট থেকে একটা রুমাল জাতীয় কিছু একটা বের করে সোনালিকার সামনে রাখতেই ঢুলতে ঢুলতে সোনালিকা পড়ে গেল। এই বুঝি সোনালিকা শেষ। আর কখনো বাবা মায়ের দেখা পাবে কিনা কে জানে, আর কোথায় নিয়ে যাচ্ছে সে তাও জানে না। সোনালিকার জ্ঞান ফিরতে দেখে সে একটা বিছানার উপর শুয়ে আছে। সে কোথায় আছে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। পুরো রুমটা ঘুটঘুটে অন্ধকার ছিল, কোথাও কোনো আলোর নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এবার উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। শরীর অনেক দুর্বল লাগছে, মাথা ব্যথা করছে। হঠাৎ করেই তার সব কিছু মনে পড়ে গেল। সে তো একদল ডাকাতের হাতে পড়েছিল, তাকে তারা কিডন্যাপ করেছে। সে অনেক হামকি ধমকি দেখিয়েও কোনো কাজ হয়নি। তারা কোথায় এখন? সোনালিকা এবার জোরে জোরে চিৎকার শুরু করে ডাকলো, কিন্তু তাদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। হেল্প, হেল্প, প্লিজ, কে কোথায় আছো? হেল্প করো আমাকে। সোনালিকা কষ্ট করে উঠে বসলাম। ভালো করে চারদিকে খেয়াল করলো কোনো কিছু খুঁজে পায় কিনা, কিন্তু না, কোথাও কোনো কিছু খুঁজে বের করতে পারলো না। এ অন্ধকারে কোথায় যাবে সে এখন? তাকে কোনো এক জায়গায় আটকে রাখা হয়েছে, বেশ বুঝতে পারছে। এই ঘুটঘুটে অন্ধকারে কিছু আর করতে না পেরে সোনালিকা বসে কাঁদতে লাগলো। যে মেয়ে এতদিন সবাইকে কাঁদিয়ে এসেছে তাকে আজ কাঁদতে হচ্ছে। যার ভয়ে সবাই কাবু হয়ে থাকতো এতদিন, সেই এখন কাবু হয়ে বসে আছে ডাকাতদের ভয়ে। সোনালিকা আবার ডাক দিল, কেউ কি আছেন এখানে? প্লিজ আমাকে ছেড়ে দিন। কেন ধরে নিয়ে এসছেন? আমার কি ভুল? আমি তো আপনাদের
টাকার অফার দিয়েইছিলাম, অনেক টাকা দিব, তাও কেন ধরে এনেছেন? আমার বাবা কিন্তু এমপি, আপনাদের জানে মেরে দেবে। ডাকাত দলের একজন বলল, চিৎকার করবেন না, চিৎকার করে কোনো কাজ হবে না, আর বাপের গরমও দেখাবেন না আমাদের। কে আপনি? আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? আর এখানে এত অন্ধকার কেন? লোকটির আর কোনো কণ্ঠ পাওয়া গেল না, সে হয়তো চলে গেছে। সোনালিকা আবারও চিৎকার করলো, কিন্তু লোকটির কোনো জবাব পেল না। সে বুঝতে পারছে না এরা কি চায় তার কাছে, কোনো ক্ষতি তো করছে না, তাহলে ধরে কেন নিয়ে এসেছে? এখন কটা বাজে, নাকি রাতে এসে সর্দার আসবে? এরকম অনেক মুভি সোনালিকা দেখেছে, কিন্তু কখনো ভাবতে পারেনি তার সাথে কোনো একদিন এমন হবে। সোনালিকার রাগে, ঘৃণায়, অবজ্ঞায় যেন মরে যেতে ইচ্ছে করছে। কি যে হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না সে। আমার ফোনটা কোথায়? আচ্ছা, ফোন কি ফেলে দিয়েছে পানিতে? সেটা তো আমার কাছেই ছিল। ধুর, ফোনটার কথা জিজ্ঞেস করলেই পারতাম। সোনালিকা অনেকক্ষণ পরে খেয়াল করলো কিছু একটা লাল আলো জ্বলছে, কিন্তু এটা কিসের আলো বুঝলো না। আলোটার সামনে এগিয়ে গেল, যে বুঝতে পারলো এখানে সুইচ আছে। সোনালিকা একটা একটা করে সবগুলো সুইচ দিল। হঠাৎ করে একটা সুইচ চাপলে লাইট জ্বলে ওঠে। এতক্ষণ অন্ধকারে থাকায় সোনালিকা চোখে ঘুলি ধরে গিয়েছে। চারদিকে ভালো করে তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করলো। সে এতক্ষণ খাটের উপর শুয়েছিল, আর খাট থেকে সামনে একদম সোজা দরজা। জায়গাটা সোনালিকা চিনতে পারল না। সে দরজা খুলে বাইরে গেল। এটা একটা বাড়ি, তবে ছোটখাটো বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে। সোনালিকা সামনে পেছনে চারদিকে তাকিয়ে দেখল না, কেউ নেই সেখানে। এখন ওর খুব ভয় লাগছে। এবারে সব রুমের দরজা বন্ধ করা। শব্দ না করে সে টিপ টিপ করে হেঁটে গেল সামনের দিকে। ওর মনে হলো পাশে একটা রুম। গিয়ে দেখতে লাগলো সোনালিকা। এটা একটা আস্তানা মনে হচ্ছে, পাশে দুটো রুম, কিন্তু কোথাও কেউ নেই এখানে। যাই হোক, সে বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করলো। এতক্ষণে সে বুঝলো কোথায় আছে। এই আস্তানা দেখে মনে হচ্ছে এটা মাটির নিচে হবে। সোনালিকা কোথায় এসে পড়লো? তার চোখ থেকে অনবরত পানি পড়ছে। হাঁটতে হাঁটতে একদম শেষ মাথা চলে গেল সে। সিঁড়ির ঠিক পাশেই একটা রুম। সেখানে দেখলো উপরে ওঠার সিঁড়ি, কিন্তু বাইরে থেকে তালা দেয়া। দেখে মনে হচ্ছে এটাই হয়তো বাইরে যাওয়ার রাস্তা, কিন্তু সোনালিকা বের হবে কি করে? এটা তো তালা দেয়া। সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সামনে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেল একটা রুমের দরজা। কিসের দরজা সেটা সোনালিকার বোধগম্য হলো না। দরজাটা খুলতে তার ভীষণ ইচ্ছে হচ্ছিল। সে ভাবতে লাগলো তাকে এখানে কারা তুলে এনেছে, কিসের জন্য তুলে এনেছে, কেন, কি ক্ষতি করার উদ্দেশ্যে তুলে এনেছে। তাহলে এতক্ষণ আমাকে কোনো কিছু না করার কারণ কি? বেরেও তো ফেলতে পারত। সোনালিকা আর কিছু ভাবতে ইচ্ছে করলো না। কয়টা বাজে এখন? একটু দেখতে পারলে ভালো হতো, কিন্তু সেটাও পসিবল না। লাইট জ্বলছে বাড়িটার এক কোণায়, আর তাকে কিডন্যাপ করা হয়েছিল সন্ধ্যার আগ দিয়ে। সে অনুযায়ী এখন রাতই হবে, কিন্তু কি জানি কতক্ষণ সে জ্ঞান হারিয়ে পড়েছিল। মনে মনে এসে ভাবছিল, আর কোনো কিছু চিন্তা করলো না। না করে দরজার হাতল ধরে জোরে ঠেলা মারল, আর সাথে সাথে দরজার ভেতর থেকে খুলে গেল। দরজা খোলার সাথে সাথে সোনালিকা ভেতরের দিকে উকি দিয়ে ভেতরের সব দেখল। সম্পূর্ণ ভেতরটা অন্ধকারে ভরা। দেয়ালের দিকে উকি দেওয়ার পর দেখল সুইচ বোর্ড। বাইরের গলির লাইটের আলোতে দেখল সুইচ বোর্ডটা। সে গিয়ে সুইচ দিল। আলোতে ঘরটা এবার সোনালিকা দেখতে পেল। তারপর রুমের ভেতরের অবস্থা দেখে তার প্রাণ বের হয়ে যাবে এরকম অবস্থা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দা, ছুরি, আরও কয়েক রকমের ধারালো অস্ত্র। এসব জিনিস কয়েকটা না, বেশ কতগুলো বলা যেতে পারে। সে আরও একটু এগিয়ে যেতেই পূর্বের থেকে বেশি অবাক হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল যেন। এপাশে সব বড় বড় অস্ত্র। ভয়ে তার কলিজা ঠান্ডা হয়ে গেল। ছোট বড় মাঝারি এতগুলো সাইজের অস্ত্র দেখে, তাও আবার এত কাছ থেকে জীবনে প্রথমবার। এরা কারা? এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো এখানে? এগুলো দিয়ে কি করে এরা? কি হবে আমার? এরা আমাকে কেন ধরে নিয়ে গেল এখানে? কোনো খারাপ মতলবে না তো? যদি সেরকম হয় তাহলে আমাকে মেরে দিবে, নয়তো অন্য কোনো দেশে পাচার করে দিবে হয়তো। কি হবে আমার কে জানে। আব্বু কি আমাকে আর খুঁজবে না? সুমাইয়া, প্রিয়াঙ্কাই বা কোথায় আছে? কিছু বুঝে ওঠার আগেই সোনালিকার পায়ে খুব ব্যথা করছে। হয়তো অনেকক্ষণ না খেয়ে আছে, এজন্য এমন হয়েছে। কিন্তু হঠাৎ সোনালিকার মনে হলো কেউ হয়তো আসছে। আর এদিকে সোনালিকাকে সবাই খুঁজে হয়রান। সুমাইয়া প্রিয়াঙ্কাকে ভয় পেয়ে যায়, কোথাও সোনালিকাকে পায় না। এই জন্য আবার ভার্সিটির স্যার ম্যামরা অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সোনালিকার যে বাবা একটু 19 থেকে 20 হলেই সব কিছু তছনছ করে দিবে। যে কিনা মেয়ের একটু কিছুই সহ্য করতে পারে না। আর তার আজ সেই ভার্সিটি থেকেই যদি মেয়ে হারিয়ে যায়, তাহলে তার আর রক্ষা থাকবে না। তারা এই জন্য ভয়ে সোনালিকার বাবা মাকেও কিছু জানায়নি।
সিএসই ডিপার্টমেন্টের হেড প্রফেসর জসিম স্যার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনিতেই যে কোনো মেয়ে স্কুল কলেজ বা ভার্সিটি ট্যুর থেকে হারিয়ে গেলে শিক্ষা কার্যালয়ের উপরেই দোষ চাপানো হয়, এটাই স্বাভাবিক। আর এখানে তো এমপির মেয়ে, যার বাবা ধরতে গেলে ডন। সোনালিকার বাবাকে ডন বললাম কেন? কারণ সে শুধু এমপি না, সে কালো টাকা উপার্জন করে। কালো টাকা মানে হচ্ছে অনৈতিকভাবে যে অর্থ উপার্জন করা হয়, অর্থাৎ সোনালিকার বাবা সকল ধরনের অনৈতিক কাজের সাথে লিপ্ত, কিন্তু সবার আড়ালে। তার মুখোশ পাবলিকলি কেউ জানে না। সে বিদেশ থেকে অনেক অবৈধ টাকা উপার্জন করে, বিদেশে নারী পাচার করে, দেশে বড় বড় গুন্ডা মাস্তানদের সাথে যোগাযোগ আছে, ওদের দিয়েও অনেক অসৎ পথে উপার্জন করায়। আরও অনেক কিছু করে সালমান চৌধুরী সবার অগোচরে, যা হয়তো তার পরিবারকে ভুলেও জানতে দেয় না। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। সালমান চৌধুরীর পাপের শাস্তি হয়তো এখন সোনালিকা পাচ্ছে। যে সোনালিকা বাবাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসে, সে কি তার বাবার এত এত অপরাধ সহ্য করে নেবে? ভোরের আলো ফুটতে না ফুটতে চারদিকে পাখির কিচির মিচির শোনা গেল। কি মধুর কণ্ঠ পাখিদের, আর সাথে কক্সবাজারের উত্তাল করা সমুদ্রের ঢেউ। কি সুন্দর, তাই না? এটাই বুঝি আমাদের দেশের বিশেষত্ব, এর প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের দেশ থেকে যেভাবে নিঃশ্বাস নিতে পারবো, অন্য দেশে সেটা পারবো না শান্তি মতো। আর এর মাঝে অনুভূতি, মায়া কিছুই পাবো না দেশের মতো। যাই হোক, সোনালিকা আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে দেখে ওর দুই পাশে দুই বান্ধবী শুয়ে আছে, মানে সুমাইয়া আর প্রিয়াঙ্কা। দেখে মনের মাঝে কিছুটা শান্তি অনুভব করে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে আধুনিক যুগের কাচের বানানো জানালার কাছে গিয়ে গিয়ে খুলে দেয়, আর দেখতে থাকে রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের সৌন্দর্য। হঠাৎ করে তার কাল রাতের কথা মনে পড়ে যায়, আর মুখে বিষণ্ণতার ছাপ। কাল যখন সোনালিকার মনে হলো কেউ হয়তো আসছে, সোনালিকার সাথে সাথে পেছনে তাকায়, আর রহমতকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে যায়। রহমতের বুকে ঝাঁপিয়ে পড়ে আর কান্না করতে থাকে। স্যার, আপনি এসেছেন, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। জানেন এরা কত বড় সন্ত্রাসী? আর এখানে ওই যে দেখেন সব অস্ত্র। কিছুতেই আমি এই ভয়ঙ্কর জায়গায় থাকতে চাই না স্যার, আমাকে নিয়ে চলেন না প্লিজ। রহমতের কাছে সোনালিকার কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বাচ্চা মানুষের কথার মতো মনে হলো। সোনালিকা তো রহমতের বুকে মুখ গুজে কাঁদছে। রহমত একটা বাঁকা হাসি দিল। এই মেয়ে নাকি এত দাপট দেখায়, আর আজ কোথায় গেল তার দাপট? আমাকে ছাড়ো। না, তাইলে আপনি আমাকে না নিয়ে চলে যাবেন? আমি তোমাকে নিতে এসেছি, এবার ছাড়ো। এরপরেই আসলো সেই ডাকাত দল, আর রহমতকে মারতে লাগলেই সে সবাইকে স্প্রে করে ওদের অজ্ঞান করে রেখে সোনালিকাকে নিয়ে চলে এলো। আপনি জানলেন কি করে আমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে যখন সবাই হয়রান, তখন জসিম স্যার আমাকে পাঠালো তোমাকে খুঁজতে। আর আমি অন্য একটা স্পিড বোটে করে যখন খুঁজছিলাম, তখন দুইজনকে দেখলাম তারা স্পিড বোট করে যাচ্ছিল। আমার তাদের দেখে সন্দেহ হয়, আর এই জন্যই আমি তাদের পিছনে। আর এখানে তোমাকে পেয়েও গিয়েছি। আর স্প্রে ব্যাপারটা? এত কিছু শুনতে হবে কেন? বলেন না স্যার প্লিজ। আমি আগেই জানতাম এমন কিছুই হবে, আর এদের হাত থেকে বাঁচাতে হলে আমার স্প্রে লাগবে, তাই আমি আগের থেকেই সাথে নিয়ে এসেছিলাম। স্পিড বোর্ডেই ফিরছিল দুজনে। স্যার, আপনার হেভি বুদ্ধি আছে তো। শাট আপ। ওয়ার্ড। স্যার, আপনি খুব ভালো। তাই বুঝেছো? তাহলে তোমার এমপি বাবাকে দিয়ে আমাকে সাহায্য করবে না? স্যার, আপনার ভালো করে কথা বলতে কি খুব বেশি কষ্ট হয়, নাকি ভালো করে কথা বললে আপনি 14 গোষ্ঠী জাহান্নামে যাবে? কোনটা? হোয়াট দ্য হেল? এত হোয়াট করেন কেন? ননসেন্স। হোয়াট আর ননসেন্স, এই দুইটা ছাড়া আর কিছু পারে না? ওদের মাঝে আর কোনো কথা হলো না সারা রাস্তা। রহমত যে অ্যাটিটিউড দেখায়, সোনালিকার আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ পর ওরা রিসোর্টে ফিরে যায়। সবাই যেন প্রাণ ফিরে পায় এবার। সোনালিকার যে বাবা জানে মেরে দিত সবাইকে, আর ভার্সিটির দফা রফা করে ছাড়ত। তবে ওকে হেড প্রফেসর জসিম স্যার অনেক রিকোয়েস্ট করে সোনালিকা যেন কিছু না বলে ওর বাবাকে। এখন পুরো ভার্সিটি তার দায়িত্বে। সেই রিকোয়েস্ট এখন যে জসিম স্যারের করা লাগছে, কারণ সবাই জানে রহমত হলো অহংকারের ডিব্বা। সে রিকোয়েস্ট করবে না অন্য কাউকে, এটা যেন আকাশ শুকুর। সে রিকোয়েস্ট করবে অন্য কাউকে, এটা যেন আকাশ কুসুম ভাবনা সবার কাছে। যাই হোক, জসিম স্যারের রিকোয়েস্টে সোনালিকা রাজি হয় আর বলে, স্যার আমার কিছু হয়নি, রহমত স্যার তো বাঁচিয়েছে। আব্বুকে বলবো না, চিন্তা করবেন না। এত করে যখন বলছেন, আজ প্রিয়াঙ্কা সুমাইয়াও বলছে না, দোস্তেদের নামে কেস করে দে। তোর এত বড় ক্ষতি করলো, আঙ্কেলকে বল।
এমন কিছু ওদের বলা উচিত ছিল, কিন্তু ওরা বললো না, কেননা সবাই ফাঁসলে প্রিয়াঙ্কার সুমাইয়াও বাদ যাবে না সোনালিকার বাবার হাত থেকে, সেটা ওরা ভালো করেই জানে। তাই সোনালিকাকে না করে দিল সব কিছু জানাতে। আর সোনালিকার আম্মু এমনিতেই টেনশন করবে তাই। যাই হোক, কালকে সোনালিকা ফিরে এসেছে, এই জন্য সোনালিকা সবাইকে ট্রিট দিয়েছে। সবাইকে রয়্যালটি এলে রিসর্টের আইসক্রিম পার্লারে নিয়ে গেল। অনেকে আবার যে যা খাবে সবাইকে খাওয়ালো। কিন্তু রহমত খেলো না কিছুই, ও নিজের টাকা খরচ করে খেয়েছে। ওর কথা সোনালিকা ওর দায়িত্ব ছিল তাই বাঁচিয়েছে, এর বেশি কিছুই না। তাছাড়া ভার্সিটির দুর্নাম হয়ে যেত। সবাইকে ডাকাতদের গল্প শোনালো, কিভাবে ভয় পেয়েছে সবই বলেছে। তবে আজকে সোনালিকাকে এক অন্য সোনালিকা হিসেবে দেখছে। আগের সেই দাম্ভিক অহংকারী মেয়ে না, যে আগে সবাইকে অত্যাচার করতো। এক রাতেই কি হয়ে গেল তার? সবার সাথে এত ভালো ব্যবহার, আগে তো ভালো ব্যবহার কখনোই করতো না। তাই ওদের ফ্রেন্ডদের মাঝে কেউ একজন সোনালিকাকে বলে উঠল তার এমন হঠাৎ পরিবর্তনের কারণ কি। তখন সোনালিকা বলে, দেখো, আমাকে মেরেও ফেলতে পারতো ওরা। ঠিক সময়ে গিয়ে রহমত স্যার যদি না বাঁচাতো, তখন হয়তো আর কিছু অবশিষ্ট থাকতো না। তারা আমাকে কোন উদ্দেশ্যে ধরে নিয়ে গিয়েছিল তাও আমি জানি না। সো মরে গেলে তো সব শেষ। আমি ভেবেছি যতদিন ভালো আছি সকলের সাথে মিলেই থাকবো। সো উই আর অল ফ্রেন্ড। ওদের এক ফ্রেন্ড বলল, অবভিয়াসলি। তারপর সোনালিকা হাত বাড়াতে ওর সব বন্ধু বান্ধবীরা একে সবাই ওদের সাথে হাত মিলালো। এরই মাঝে ওয়েটার ওদের অর্ডার করা খাবারগুলো দিয়ে দিল। একে একে সবাই অনেক হাসি ঠাট্টা করতে লাগলো। আজকে যেন সবাই এক নতুন সোনালিকাকে দেখতে পেল। এই সোনালিকা কতটা প্রাণ চঞ্চল, যদিও একটু অন্যরকম ছিল। মানে বাবার অহংকার দেখাতো, কিন্তু মানুষ হিসেবে খুব একটা খারাপ না। যার সাথে মিশে যায় একবার, সেই শুধু জানে সোনালিকা কেমন। যাই হোক, সোনালিকা আজকে অনেক ভয় পেয়েছিল। এমন কিছু হবে কখনো কল্পনাও করেনি। তাই ভয়কে কাটাতেই সবার সাথে আড্ডা দিল। তারপর রিসোর্টে গিয়ে ওদের বরাদ্দ রুমে গিয়ে শুয়ে পড়লো বান্ধবীদের সাথে। বর্তমান হঠাৎ পেছন থেকে ডাক দিতেই সোনালিকা দেখে প্রিয়াঙ্কা উঠে গেছে। সে তার কালকের দিনের ভাবনা থেকে বেরিয়ে এলো। কিরে, লাগেজ গুছাবি না? আজই আমরা ফিরে যাব ঢাকায়। দোস্ত, যদি আমি কালকে না ফিরে আসতাম তো কি হতো? খুব এসব বাজে কথা একদম বলবি না। আর শোন, রহমত স্যারকে থ্যাঙ্কস দিয়েছিস তো? স্যার কিন্তু অনেক ভালো। তুই শুধু শুধু স্যারকে ফাঁসাতি। সরি তো আমাকে বলতেই হবে। ওই গাধিকে ডেকে তোল। ঢাকা যাবে না, এখানেই থেকে যাবে। সোনালিকা হাই তুলতে তুলতে সুমাইয়াকে ডাকতে গেল, আর প্রিয়াঙ্কা এসে জানালার পাশে রাখা সোফায় বসে ফেসবুকিং করতে লাগলো। এই গাধি ওঠ। ডাকাডাকি করছিস কেন এই ভোরবেলা? এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? আজকে আমাদের ঢাকায় ফেরার কথা মনে আছে? চলো ওঠ, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ঘুরতে বের হব। সুমাইয়াকে সোনালিকা টেনে তুলে ওয়াশরুমে পাঠালো। ওর আগেই ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাইরে যায় তিনজন ব্রেকফাস্ট করার জন্য। তারপর আবার রুমে এসে ব্যাগ গুছিয়ে রাখে, বিকালের দিকে বের হবে এই জন্য। তারপর আবার ঘুরতে বের হয় সবাই মিলে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই কক্সবাজার। এটি বিশ্বের দীর্ঘতম এবং বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা। এখানে প্রতি বছরই দেশি ও বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। কক্সবাজার আসলে একই সাথে পাহাড়, সমুদ্র, নদী এবং সমতল দেখার অপার সুযোগ মেলে। এই সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যায়। বর্তমানে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমুদ্র সৈকত হলো এক ধরনের ভূতাত্ত্বিক স্থূলভাগ, যা কোনো জলভাগের পাশে গড়ে ওঠে। সাধারণত সমুদ্রের পাশে গড়ে ওঠা স্থলভাগকে সমুদ্র সৈকত বলা হয়। যে সকল স্থানে বাতাসের প্রবাহ এবং মহাসাগরীয় স্রোতে কার্যকর হয়, সে সকল স্থানে ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমুদ্র সৈকত সৃষ্টি হয়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আর সমুদ্র সৈকতগুলো এই সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। সোনালিকারা অনেকক্ষণ ঘুরল কক্সবাজার উপজেলায়, মার্কেট করে নিয়ে একেবারে রিসোর্টে ফিরল। তারপর সন্ধ্যার আগে দিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরে গেল। রহমত যাওয়ার সময় অন্য বাসে উঠেছিল, আর এবার সোনালিকার বাসে উঠল। লং জার্নি করতে হবে, তাই সবাই শান্তভাবেই গেল। না হলে এতক্ষণে বাস দেখে মনে হতো এটা পিকনিকের বাস। সোনালিকারা প্রথমে রিসোর্ট থেকে হিমছড়িতে যায়, সেখান থেকে আর সেখানে 25 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত আসে। তারপর 8 কিলোমিটার লাগে কক্সবাজার মেইন শহরে আসতে, আর কক্সবাজার থেকে ডিরেক্ট ঢাকায়। চৈত্রের এক ঝিম দুপুরের ঘ্রাণ প্রায় জাগিয়ে তোলে দুপুরের রোদ্দুরকে। সোনালিকারা ওদের ক্যাম্পাসে সবাই মিলে হাঁটছে। সূর্য দেবতাও যেন পিছু পিছু এসে সবার সাথেই হাঁটছে।
ক্লান্ত চোখে সোনালিকা একবার পাশে তাকাতেই আবার তার চোখ বন্ধ হয়ে আসে। ঝিম দুপুরে, অলস দুপুরে খরতাপ ক্লান্ত করতে পারে সবাইকে। মাঝে মধ্যে হু করে একরাশ বাতাস আসে। মৃতপ্রায় বাগান বিলাসের একটা ডাল খানিকটা গড়িয়ে যায় সোনালিকার মাথায়। সে হাত দিয়ে সরিয়ে দিতেই কোথা থেকে একটা কোকিল এসে বসন্তের শেষ গানটা ধরে থমকে দাঁড়ায়। নিস্তব্ধতার সুর ফুরিয়ে যাবার ভয়, তবুও সবাই হাঁটছে। দুপুরের ঘ্রাণ নিয়ে স্নিগ্ধ কিছু ধুলো মেখে বিল্ডিং এর মসজিদের পাশ ধরে একটু এগিয়ে উকি দিতেই নতুন পথ আবিষ্কারের আনন্দ চঞ্চল করে তোলে সবাইকে। কে জানতো এ পথ ধরেই অজস্রবার সবাইকে যেতে হচ্ছে। তারপর গিয়ে সবাই ক্যাম্পাসে বসে। আজ 7 দিন হয়েছে সোনালিকারা পিকনিক থেকে ফিরেছে। সেদিনের পর থেকে সত্যি সোনালিকাকে সবাই নতুনভাবে দেখছে। সবার সাথেই তার ভাব জমে গেছে। এমনকি রহমতকেও সোনালিকা আর অসম্মান করে না, বাকি টিচারদেরও না। আর যেহেতু ওরা এবার 7th সেমিস্টার, তো আর বেশি দিন নেই বিদায় নেওয়ার, 6 মাসের মতোই হবে। আজকে সবাই বসেছে ক্যাম্পাসে আড্ডা দিতে দুপুরবেলায়, কারণ আজ ওদের সবার সকালে ক্লাস ছিল। সপ্তাহের শিডিউল অনুযায়ী 3 দিন সকাল আর 3 দিন বিকেলে ক্লাস হয়। সোনালিকা বলে ওঠে, শোনো, আমাদের ফেয়ারওয়েলে কিন্তু সবাই সেম ড্রেস পরবা। সোনালিকার কথায় ওদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রী বলে উঠল, এই তোরা পড়ালেখা বাদ দিয়ে এখনই ফেয়ারওয়েল নিয়ে পড়ছিস? অনেক সময় আছে, এইসব কিছু সময় পরে পাওয়া যাবে। মাত্র তো 7 দিন হলো ঘুরে এলাম কক্সবাজার থেকে, এখনই আবার তোদের শুধু হই হুল্লা। মৌ এখন থেকে সব ঠিক করতে হবে। অনেক পড়েছি, 4 বছর পড়েছি, আর তো কখনো তোমাদের সাথে দেখা হবে না। কে কোথায় যাবে সেটা ঠিক নেই। যে কয়েকদিন আছি পড়াশোনার পাশাপাশি মজা করে যাব। হ্যাঁ, আর আমরা এমনিতেও কারোর সাথে মিশতাম না। এখন যেহেতু এক হয়েছি, তো সবাই আনন্দ উল্লাসই করে যাব। এই রক্তিম, তুমসোর গার্লফ্রেন্ডের নাকি বিয়ে হয়ে গেছে? সুমু, তুই জানলি কিভাবে? আরে আমাদের বাসার পাশেই ওই মেয়ের বাড়ি। এদের কথায় রক্তিম ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ? তুমি কি হবে আমার গার্লফ্রেন্ড হবে? আজব, আমি কেন হতে যাব? রক্তিম আবার বলল, তাহলে আর বলতে শোনা। তখন আরেকজন বলল, বাদ দাও সুমাইয়া, ও বেচারে গার্লফ্রেন্ডের জন্য চরম শোকে আছে। আমাদের এতদিন কি না কি বলেছে, আর এখন তোমাকেও বলবে। কি আশ্চর্য, আমি তো ভালো কথাই বললাম। সুমু, বাদ দে না প্লিজ, ঝগড়া করিস না। বউ আবার বলল, আচ্ছা সেসব ছাড়, এখন বল সামনে সেমিস্টার এক্সামের পড়া কতটুকু হয়েছে? এই, তোমার কি পড়া ছাড়া আর কোনো কথা মুখে নেই? না, সবাই কি তোমার মতো? সোনালিকা সহ উপস্থিত সবাই চমকে পেছনে তাকালো। রহমত দাঁড়িয়ে আছে, তার ভাবভঙ্গি একদম স্বাভাবিক। সোনালিকা আর চোখে তাকিয়ে বলল, মানে? ভার্সিটির ছুটি হয়েছে অনেকক্ষণ, তোমরা বাসায় যাওনি কেন? সবাই তো চলে গিয়েছে। স্যার, পড়ে যাব। আপনি কেন জানি স্যার? এমনি বলবে, শাট আপ। তোমার কোনো প্রবলেম? স্টুপিড। রহমত সেখানে বসে থাকা এক ছেলেকে নিয়ে গটগট করে চলে গেল। কি একটা কাজ আছে এই জন্য। কক্সবাজার থেকে আসার পরে রহমত অন্য ডিপার্টমেন্টের সাথে সাজে গিয়েছিল, কালকেই ফিরেছে। এই মাসে আরও 2টো ট্যুর আছে, আর সামনের মাসে কয়েকটা। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই ট্যুরে যাচ্ছে। আর যেহেতু রহমত রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, তাই তাকে সব ডিপার্টমেন্টে ট্যুরে অ্যাটেন্ড করতে হচ্ছে অন্যভাবে। এতে সে ভীষণ ক্লান্ত, নাও করতে পারছে না। তাকে ছাড়া কেউ যাবে না, মানে কোনো প্রফেসররাই যাবে না, সেটা যাওয়ার শোভাও পায় না। তবে রহমতের মা বলেছে বেশি প্রবলেম হলে যাওয়ার দরকার নেই, কারণ রহমত কক্সবাজার থেকে এসেই ঠান্ডা জ্বরে অসুস্থ হয়ে পড়েছিল। আজ বিকেলের দিকে সোনালিকা আর সাদিয়া গিয়েছে শপিং মলে। অনেকদিন পর সাদিয়া এবার রাজশাহী এলো। ওর মেডিকেল নাকি ছুটি দিয়েছে 5 দিনের, তাই সে ছুটি পাওয়ার সাথে সাথে বাবা মায়ের কাছে চলে গেল। আজ অনেক দিন পরে 2 বোন একসাথে শপিং করতে এসেছে, কারণ আর 3 দিন পর সোনালিকার জন্মদিন। তাই সোনালিকা আজ বেরিয়েছে বোনকে নিয়ে। কাল বান্ধবী মানে প্রিয়াঙ্কা আর সুমাইয়াকে নিয়ে বের হবে। আপু, তুই শাড়ি পরবি? এটা নিচ্ছিস কেন? সুন্দর না শাড়ির কালারটা? দেখো। হালকা পিঙ্ক। তোকে এটা খুব সুন্দর মানাবে, কিন্তু তুই তো শাড়ি হ্যান্ডেল করতে পারিস না। তো কি হয়েছে, এটাই নিব। সোনালিকা হালকা গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনলো, আর সাদিয়া একটা কালো গাউন কিনলো। সাদিয়া এমনিতেই খুব ফর্সা, তাই ও যেটা পরে সেটাতেই সুন্দর লাগে। কালো রঙটা আরও ফুটে ওঠে ওর গায়ের সাথে। সোনালিকার হঠাৎ চোখ পড়ল শপিং মলের দিকের ক্যাফেতে, যা দেখে সে অবাক চোখে তাকিয়ে আছে।
এক মেয়ে রহমতের হাত ধরে বসে আছে, ওদের মাঝে হয়তো কোনো কিছু নিয়ে কথা হচ্ছে। এটা দেখে সোনালিকার খুব রাগ হতে লাগলো। কেন সে সেটা জানে না, কিন্তু কিছুতেই এটা সে মেনে নিতে পারছে না। রহমতের হাত ধরে কেউ বসে আছে, তবে বুঝতে পারছে এতে রহমত বিরক্ত মেয়েটার উপর। আর তার তো সবসময় অ্যাটিটিউড আছে 120 ডিগ্রির উপরে। কিন্তু কে এই মেয়ে? সোনালিকাকে খুঁজে বের করতেই হবে। কেন যেন এই মেয়েকে একদম ভালো লাগছে না সোনালিকার। হঠাৎই সাদিয়া বলে উঠল, আপু দেখ, এটা নিলয় ভাইয়ের বইয়ের সেই ভাইটা না? কি যেন নাম? রহমত? ও হ্যাঁ, এটা আব্দুল্লাহ ভাইয়ার ছোট ভাই মনে হয়। আব্দুল্লাহকে? এর বড় ভাই। সাদিয়া, তুই কি আমার সাথে মজা করছিস? আরে না, শোন, আব্দুল্লাহ ভাইয়া হচ্ছে আমার বান্ধবী প্রিয়া আছে না, ওর বয়ফ্রেন্ড। সোনালিকা আর কিছু বলল না। ছোট বোনরা ধুমধারকা প্রেম করে যাচ্ছে, আর সে হলো ঢ্যাঁড়সের মতো সিঙ্গেলি থেকে যাবে সারা জীবন। সাদিয়া আবার বলে উঠল, এটা কি গার্লফ্রেন্ড নাকি? আমি কি করে জানবো? তাই হবে। কিভাবে হাত ধরে বসেছিল মেয়েটা? বয়ফ্রেন্ড ছাড়া কি অন্য কারোর হাত ধরার জন্য কেউ সাহস পায় বল? সোনালিকা আর কিছু বলল না। ওর রাগ হচ্ছে ওই মেয়েটার উপর। সাদিয়া কিছুক্ষণ থেমে আবার বলল, এই আপু, তুই কিভাবে জানলি? কি? ওই ভাইয়াটার নাম রহমত? জানবো আবার না, সবসময় আমার মাথায় উঠে আছে। মানে? আমার ভার্সিটির ভিসি সে। শাট আপ! সোনালিকা আর কিছু না বলে চলে গেল আগে আগে গাড়ির কাছে। আর সাদিয়াও ওর বোনের সাথে তাড়াতাড়ি হেঁটে গেল। সন্ধ্যার দিকে সোনালিকা বসেছে বই নিয়ে। সামনে সেমিস্টার এক্সাম, অথচ বইয়ের কিছুই শেষ হয়নি এখন পর্যন্ত, তাই বসেছিল বই নিয়ে। এমন সময় প্রিয়াঙ্কার কল। দোস্ত, কি করিস? পড়তে বসছি, ফোন করেছিস, ভালোই হয়েছে। আমার পড়তে মন বসছে না। কালকে যে নোটস আছে দে তো আগে। আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি, তুই সেখানেই সেন্ড করে দে। আস্তে দাঁড়া। প্রিয়াঙ্কা কল কেটে হোয়াটসঅ্যাপে নোটগুলো দিয়ে আবার কল দিয়ে কথা বলতে থাকে সোনালিকার সাথে। মূলত আজকে সোনালিকার একটুও মন ভালো নেই। সেই মেয়েটি কে ছিল এটা যেন জানা তার তীব্র আকাঙ্ক্ষা। প্রিয়াঙ্কাকে একবার জিজ্ঞেস করতে গিয়েও করতে পারছে না ইগোর জন্য, কিন্তু তা জানতে ইচ্ছে করছে রহমতের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। বিকেলে মার্কেট থেকে আসার পর থেকেই তার মুড অফ, কারোর সাথেই তার কোনো কথা বলে না। সাদিয়া এসেছিল অনেকবার, কিন্তু সোনালিকা কথা বলেনি ঠিকঠাকভাবে। এতে সাদিয়া জিজ্ঞেসও করেছিল কি হয়েছে, তাও সোনালিকা কিছু বলেনি। কি করে বলবে তার যে আজকে ভালো লাগছে না? রাতে ভাতও খেতে যায়নি। মা, তোর কি কিছু হয়েছে? না আপু, এমনি ভালো লাগছে না। তা কেন হবে? আমার মেয়ের ভালো লাগছে না সেটা কি হতে পারে? বলি কি হয়েছে? এমনি। কেউ কিছু বলেছে? তোর ভার্সিটিতে কিছু হয়েছে? এখনই নামটা শুধু বল। আপু, ওসব কিছু না, এমনি। তুই আমার মেয়ে, তুই যখন ছোট ছোট পায়ে সারা বাড়ি গুড়গুড় করে হেঁটে বেড়াতি, আমার যে কি আনন্দ লাগতো। তোকে আমিই বেশি মানুষ করেছি, তুই আমার প্রথম সন্তান, অনেক আদরের ছিলি বলে। তোর মা তো তখন আমাকে মেনে নেয়নি ঠিক মতো, জানিসই তো কি জন্য। সেই থেকে তুই আমার কলিজা। তুই একটু ব্যথা পেলো আমি বুঝতাম দূর থেকে, আর আজ বুঝবো না? যাই হোক, তুই যেহেতু বলবি না আর আমি জোর করবো না মা। কিন্তু সাদিয়া আর তোর মা বলেছিল মার্কেট থেকে আসার পর থেকেই তুই কেমন মনমরা হয়ে আছিস। কেন আছিস বলতে হবে না, তুই বলতে না চাইলে। কিন্তু আমার তো ভালো লাগে না আমার মেয়ে এমন করলে। আর 3 দিন পর তোর জন্মদিন, এখন তো হাসি খুশি থাকবি মা। এবারের অনুষ্ঠান অনেক বড় করে দিব। আমার সেই ছোট্ট সোনা মাটা আজ কত বড় হয়ে গেছে। 2 দিন পর গ্র্যাজুয়েট কমপ্লিট হবে, তারপর সোনালিকা পুতুলটার বিয়ে হয়ে যাবে। দেখিস তোর বিয়েতে আমি কি কি করি। সবাই শুধু দেখবে সালমান চৌধুরীর মেয়ের বিয়েতে বাবা কি কি করে, পুরো শহর তাক লাগিয়ে দেব। সোনালিকা এতক্ষণ খুব মন দিয়ে বাবার কথাগুলো শুনল, তারপর বাবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ইউ আর দ্য বেস্ট বাবা, তোমার মতো কেউ হবে না, কেউ না। সালমান চৌধুরীও মেয়ের মাথায় চুমু দিল। আসলেই বাবা তো বাবাই, সে মানুষ হিসেবে যতটা খারাপ হোক না কেন, একজন সন্তানের কাছে বাবা মা সবচেয়ে বেস্ট হয়। যার বাবা আছে সেই বুঝতে পারে যে প্রকৃত ও নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। বাবা মাকে কষ্ট দিয়ে কারোর ভালো হয় না, এটা কথা আছে না, মা হারাইলে হারাবি তুই আল্লাহর রসুল, বাবা হারালে দুনিয়া অন্ধকার। বাবা মায়ের মতো কেউ এত আপন হয় না। শোনো মা, তোমরা আমার সাথে কালকে ঢাকায় প্রীতির বাবা মায়ের কাছে যাচ্ছ। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। জেদ করিস না আব্দুল্লাহ, আমার ওই মেয়েটাকে ভালো লাগে না।
আমার বন্ধুর মেয়ে আছে, ওর সাথে তোর বিয়ে হবে। আমি আমার বন্ধু করিমের সাথে সব যোগাযোগ করে আসছি। তুই এসেছিস, তাহলে মেয়েটার সাথে মিট কর। অসম্ভব, আমি প্রীতিকে ছাড়া কাউকেই বিয়ে করব না। আর আমিও এই বিয়ে মেনে নেব না। তুই আমার ছেলে হলো, আমি তোর বাবা, এটা ভুলে যাস না। আচ্ছা চিল্লায় না আব্দুল্লাহর বাবা, তোমার পছন্দ না কেন প্রীতিকে? মেয়েটা তো ভীষণ ভালো। তুমি ওদের ফ্যামিলি সম্পর্কে জানো? ওর বাবা 1 নাম্বারের সিটার, তিনি মানুষ হিসেবে মোটেও সুবিধা না। তাছাড়া ওই মেয়েকে আমার পছন্দ না। কারণ প্রীতির বাবা ডেকেছিল আর তার বাবা তার বিয়ে দিতে যাচ্ছে, কারণ তারা আব্দুল্লাহ মেনে নিবে, কিন্তু আব্দুল্লাহর বাবা মা তো যাচ্ছেই না। একজন ছেলের হাতে তো মেয়েকে কোনো বাবা তুলে দিবে না, যদিও তার গার্জিয়ান না যায়। ঢাকা থেকে ওর চাচি আর চাচাতো বোন গিয়েছিল, কিন্তু বাবা মায়েরও তো যাওয়ার প্রয়োজন। তাই প্রীতির বাবা বলছে, দেখো আব্দুল্লাহ, তোমার জন্য আমি আমার মেয়েকে কয়দিন বসিয়ে রাখবো বলো? হ্যাঁ, আমার মেয়ে মেডিকেল পড়ছে, কিন্তু আমি চাই ওর বিয়ের পরেও পড়ুক। মেয়েদের পড়তে পড়তে বয়স শেষ হয়ে যায়, ভারী বয়সের চেয়ে আগে ভাগে বিয়ে দিলেই ভালো হয় বেশি। তাই আমি চাচ্ছিলাম তোমার বাবা মাকে নিয়ে আসো, আর যদি তারা না আসে তাহলে তুমি আমার মেয়ের সাথে আর যোগাযোগ করবে না। ওর জন্য আমরা ভালো পাত্র দেখেছি, বিয়ে দিয়ে দিব। আব্দুল্লাহ তার কথাগুলো বুঝল, সে তো ভুল কিছু বলেনি। কয়দিনই বা তার জন্য অপেক্ষা করবে? আব্দুল্লাহ এর আগে অনেক করে বলেছে ওর মা বাবাকে, কিন্তু প্রতিবারই ওর বাবা আলেক সাহেব নিষেধ করেছে, সেখানে বিয়ে করাবে না। না হলে এতদিনে কবে প্রীতি আর আব্দুল্লাহর বিয়ে হয়ে যেত। শুধু বাবার জন্যই হচ্ছে না। সন্ধ্যার একটু পরেই রহমত আসলো ভার্সিটি থেকে। এসেই তো দেখে নাইমা আর আব্দুল্লাহ বসে আছে ড্রয়িং রুমে। তুমি কখন আসলে? ভাই, কি হয়েছে ভাইয়া? তোর সাথে আমার কিছু কথা আছে। কি এমন কথা? পরেও তো বলা যাবে। না, এক্ষুনি বলতে হবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। আর নাইমা, আমার জন্য একটু কফি বানাও তো। আম্মু বানাচ্ছে। ওকে। রহমত আর কিছু না বলে ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল। সারাদিন আজ ক্লান্ত ছিল, সামনের আবার ট্যুর আছে সুন্দরবন। 2-3 মাস হলো শুধু ঘুরছে এসে। যাই হোক, ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে। এর মাঝে ওর মা আর রহমতের জন্য ব্ল্যাক কফি, নাইমার জন্য গ্রিন টি, স্বামীর জন্য ব্ল্যাক টি আর নিজের এবং বড় ছেলের জন্য মিল্ক কফি বানিয়ে নিয়ে আসে। এবারের এক একজন এক এক রকম খায়, আর তার শাশুড়ির জন্য অন্য কিছু বানিয়ে তার রুমে পাঠায়। ভালোই বয়স হয়েছে তার, তাই তেমন নড়াচড়া করে না। রহমতের দাদি। রহমত বসে ভাইকে বলে, কি হয়েছে ভাইয়া? আব্দুল্লাহ একে একে সব ঘটনায় খুলে বলল রহমতকে। রহমত শান্তভাবে বড় ভাইয়ের কথাগুলো শুনল। বাবা এখন কি চাচ্ছে? মেনে নেবে না? না, এ কেন জেদ ধরে বসে আছে জানি না আমি। আম্মু বুঝালো, তাও বুঝে না। আমার কথা যদি না শোনে? তোর কথা শুনবে না? তোর সব কথাই তো আব্বু শুনে। কে, আমি ট্রাই করে দেখব? না, শুধু ট্রাই না, যেভাবেই হোক আজকের মধ্যে আব্বুকে ম্যানেজ করবি। আমি কাল সাথে নিয়ে যাব তাদের। আর যদি না হয় তাহলে মনে করবি বড় ভাই মরে গেছে। ভাইয়া, এসব কি ছেলে মানুষই করছো? তোমার মুখে এসব মানায় না তো।
এটা টিনেজারদের কথা, আর তুমি যথেষ্ট অ্যাডাল্ট। আমি অত শত জানি না, যেভাবেই হোক ম্যানেজ করবি আব্বুকে। কিন্তু প্রীতির বাবা তো ভালো না, 1 নম্বরে ধূর্ত লোক। তুই কাউকে ভালোবাসিসনি তো কখনো, তাই বুঝিস না এর মানে কি। ঠিকই বলেছ, আমার ওসবের কোনো দরকার হবেও না কোনোদিন, আশা করি। আচ্ছা বাবা, তুই যা, দেখ তোদের আব্বু কি বলে। যাই হোক, আমি আমার ছেলেকে কষ্টে থাকতে দেখতে পারবো না। ওকে, তোমরা যেহেতু চাচ্ছই তো তাই হোক, আমি দেখি বলে কি হয়। তবে ভাইয়া আমি কিন্তু শিওর দিতে পারলাম না। আগে তুই যা। রহমত ধীরে ধীরে ওর বাবার রুমে গেল, গিয়ে সবকিছু খুলে বলল, কিন্তু ওর আব্বু কিছুতেই রাজি হচ্ছে না। রহমত অনেকভাবে বুঝিয়েও কাজ হয়নি। আব্বু ওরা দুজনকে অনেক ভালোবাসে, এখন যদি তুমি বলায় কিভাবে ছেড়ে দেবে বলো তো? এতক্ষণ অনেক কথা বলেছি রহমত, আর ভালো লাগছে না আমার। আব্বু প্লিজ, তুমি একটু ভাইয়াকে বোঝার চেষ্টা করো। তুমি আম্মুকে ভালোবাসো তাই না? এখন নানু এসে যদি বলে সে আম্মুকে আর রাখবে না তোমার সংসারে, তুমি কি করবে বলো? তুমিও কি নানুর কথায় আম্মুর সাথে থাকবে না? দিন দিন তোমার বুদ্ধির লোপ পাচ্ছে রহমান, কি যা বলছো? হ্যাঁ, আমি যা তা বলছি। তোমার কষ্ট হবে এমন কিছু হলে তাহলে ভাইয়ার কথা ভাবো তো। আব্বু ভাইয়া কষ্ট পাচ্ছে না? আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। প্লিজ আব্বু, তুমি ভাইয়ার কথা ভেবেই না হয় সব মেনে নাও। তুমি প্রীতির আব্বুকে চেনো? সে একজন মাস্তান, এমন ঘরের মেয়েকে বাড়ির বউ করব? কবে দেখবে আমার ছেলেটাকে মেরে ফেলবে। আমি সবই জানি, ভাইয়াকে বললাম, ভাইয়া তো মেনে নিচ্ছে না অন্য কিছু। তো আমাদের আর কি করাই, পরে বুঝিলে পস্তাবে। দাদা তুমি মেনে নাও, তোমার তো দোষ হবে না। নিজের চিন্তা করলো আমি তোর বাপ, ওর ক্ষতি হবে, আমারই তো খারাপ লাগবে। আমি মেনে নেব, কিন্তু একটা শর্ত আছে। যদি তোমার ভাই মেনে নিতে, তাহলে আমি কালই ঢাকা যাব। কি শর্ত? প্রীতি বাড়ি বউ হয়ে আসার পর তার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখবে না, বিশেষ করে তার মা বাবার সাথে। সেটা কি সম্ভব বাবা, তুমিই বলো। আমি আর কিছু জানি না। এখন আমাদের নাইমাকে বিয়ে দেওয়ার পর যদি ওর শ্বশুর বাড়ি থেকে এমন একটা নিষেধ দেয়, আমরা কি মেনে নিতে পারবো, বা নাইমা কি মেনে নেবে? এমন কিছু হলে সেখানে আমি আর আমার মেয়েকে বিয়ে দিব না। সে মাস্তান যেন না দেয় তাই চাই, আর দিলেও আমি যেটা বলেছি সেটাই হবে। এখন তুমি যাও। শুনলে তো সবই আড়াল থেকে, এখন তুমি কি চাও? আব্বু কি চাচ্ছে? সে যে শর্ত দিয়েছে সেটা দ্বারা এটা বোঝাচ্ছে না সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিছুটা ওই রকমই। আব্দুল্লাহ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। তাই অগত্যা রহমতও নিজের রুমে এসে ল্যাপটপ নিয়ে নিজের কাজ করতে লাগলো। এমন সময় অ্যাসিস্ট্যান্ট অভ্র নীলের কল এলো। শুভ বলো। অভ্র বলো। কাজ কমপ্লিট? কেউ বুঝবে না তো? তুমি কবে আসছো? ভালো করে ওদের বুঝিয়ে দিয়ে আসো, মুখ খুললেই শেষ হয়ে যাবে। টাকা যা চাই দাও। ওকে, তাড়াতাড়ি ফিরে আসো, আপডেট জানিও। রাখছি এখন। রহমত ফোন রেখে দিল, আর তার ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটে উঠল। কি ভাবছে? সোনালিকা কি কোইন্সিডেন্টলি কিডন্যাপ হয়েছিল? এই সবটাই ছিল রহমতের করা একটা বিশাল গেম, যা সোনালিকা ধরতেও পারল না। সে তো ভেবেছে রহমতই তাকে বাঁচিয়েছে, কিন্তু আসল কাহিনী যে অন্যরকম হয়েছিল সেটা বোঝার বুদ্ধি তার হয়নি। সোনালিকা কার সাথে টক্কর দিতে চায়? দ্রুত রহমতের সাথে। সোনালিকা কেন? সোনালিকার বাবারও ক্ষমতা নেই রহমতের সাথে টক্কর দেন, সেটা ভেবে মুচকি হাসল। সোনালিকা যে সেদিন মিষ্টি নামের মেয়েটির সাথে রহমতের বদনাম করতে চেয়েছিল, তারই এক ছোট শাস্তি দিয়েছে রহমত। রহমত শুধু সোনালিকাকে ভয় দেখাতে চেয়েছিল, আর কিছু না। সেদিন রাগ পুষে রেখেছিল রহমত, সময়ের অপেক্ষা করছিল। সময় প্রতিশোধ নেওয়ার উত্তম সম্য বের করে দেয়, আর তারই এক সুযোগ নিয়েছিল রহমত। সেদিনই রহমত সেখানকার ডাকাতদের সাথে কন্ট্যাক্ট করে আর অনেক টাকার অফার দেয়। আমি এই মেয়ের পিকটা সেন্ড করে দিচ্ছি আপনাকে, আপনারা শুধু ওকে ভয় দেখাবেন, আর কিচ্ছু করতে হবে না। আমিন তুলে নিয়ে আসবেন, সেটা কখন কিভাবে সব আমি টেক্সট করে দেবো। তখন ডাকাতদের একজন বলে, ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, যা যা বলবেন তাই তাই হয়ে যাবে। তারপর সময় সুযোগ বুঝে সেদিন সোনালিকাকে তারা ধরে নিয়ে যায়। মানে রহমতের উদ্দেশ্য ছিল সোনালিকাকে শুধু ভয় দেখাবে, কারণ সেদিন সোনালিকার জন্য তার অবস্থাও খারাপ হয়েছিল। নিজের ক্যারেক্টারের ভয় সবাই পায়, তাই রহমতও সেদিন পেয়েছিল। আর তাই সেই জিদ থেকে রহমত এই কাজ করল। ওই দিন যখন সোনালিকা সমুদ্রের মাঝে আটকে পড়েছিল, তখন রহমতও ছিল কিন্তু অনেক দূরে। ডাকাতদের ফলো করতে করতে ওদের পিছু নেয়, যেন সোনালিকার কোনো ক্ষতি না হয়। কারণ
আপন মানুষকে বিশ্বাস করা যায় না, আর এদের তো রহমত কখনো দেখেইনি। রহমত ওদের আস্তানা পর্যন্ত গিয়েছিল, তারপর ফোন করে সবাইকে বাইরে বের করে নিয়ে আসে। এই জন্যই সোনালিকা কাউকে খুঁজে পায়নি সেখানে। তবে রহমত যেটা চেয়েছিল, মানে ভয় দেখাতে, সেটাও সে সফল হয়। এর অনেকক্ষণ পর রহমত ভেতরে গিয়ে সোনালিকা কাঁদতে যায়, আর তখনই রহমতের শিখিয়ে দেওয়ার মতো করে ওরা যায় আর রহমতকে মারতে যায়। আর এইভাবেই সোনালিকার সামনে ভালো সেজে রহমত সোনালিকাকে নিয়ে আসে নিজের সাথে করে। রহমত এগুলো ভাবতে ভাবতে শয়তানি হাসি দিল। এমন সময় নাইমা এসে কোমরে হাত দিয়ে, এই ভাইয়া, কখন থেকে হেসে যাচ্ছ? আমি না ডাকছি, শুনতে পারছো না তুমি? কি হয়েছে তোমার? তুমিও কি বড় ভাইয়ার মতন প্রেম করছো? রহমত নাইমার মাথায় টোকা দিয়ে, বুদ্ধু, কি হয়েছে, ডাকছো কেন? আব্বু তো ভাইয়ার লাভ মেনেই নিচ্ছে না, যদি আমার বেলাও না নেয়। দেখো, দুইজনের কারণ আলাদা। ইমন ভালোর সব থেকে বড় কথা আমাদেরই ছেলে, আর আব্বু এমনিতেই ইমনের কথা শুনলে খুশি হবে। কি যে, আমার তো খুব ভয় লাগবে রে ভাইয়া। চিন্তা করো না, সব ঠিক হবে, ভাইয়ারটাও ঠিক হবে। আরে আমি আছি তো। আম্মু ডাকছে, খেতে চলো। যাও, আসছি আমি।